গল্প প্রেম মানে না বাধা। লেখনীতে জান্নাত। 5 বছর পর ইউকে থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছি খান বাড়ির বড় ছেলে অধীর খান। বাড়ির সবাই আজ অনেক খুশি। খান বাড়িতে যেন ঈদ লেগে গেছে। রান্না বান্নার তোড়জোড় চলছে। ছেলে আসার খবর শুনে মনোয়ারা খান আজ অনেক খুশি। কতদিন পর তার ছেলেকে দেখবেন তিনি। তার খুশি দেখে কে? তাই তো তিনি ছেলের সব পছন্দের খাবার রান্না করছে। আর অধীরের চাচি ইয়াসমিন খান, তিনিও আজ খুব খুশি, কারণ অধীর ছিল তার খুব আদরের। ছোটবেলায় অধীর বেশিরভাগ সময় তার সাথেই থাকত। ইয়াসমিন খুব মনোযোগ সহকারে অধীরের রুম গুছাচ্ছে। অধীরের পছন্দের জিনিস দিয়ে রুমটা সুন্দর করে সাজানো হয়েছে। তিনি রুম গুছানোর কাজ সেরে অধীরের পাশের রুমে ঢুকল। সাদা জামা পরিহিত এক রমণী, খুব মনোযোগ দিয়ে রং তুলিতে সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলছে। তার সমস্ত ধ্যান যেন ওই পেন্টিংয়ে। রমণীর হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে দুল খাচ্ছে। সাদা জামা পরায় যেন মেয়েটির সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহ যেন তাকে নিখুঁতভাবে সৃষ্টি করেছে। রূপের কোনো কমতি নেই তার। ইয়াসমিন খানের মনে হচ্ছে জান্নাতের কোনো হুর দাঁড়িয়ে আছে। তিনি মেয়ের মাথায় সূরা বলে ফু দিয়ে নিজের নজর কাটিয়ে নেয়, কেননা তিনি শুনেছেন মায়েদের নজর নাকি সবার আগে লাগে। তাই ইয়াসমিন মেয়েকে বলে, আরিশা সকাল থেকে কিছু খাসনি, এসে কিছু খেয়ে নে মা। আর শোন অধীর আসছে, একটু সাবধানে থাকিস। জানিসই তো ওই ঘটনার পর থেকে তোকে একদম সহ্য করতে পারে না। তাই অধীরের সামনে তুই যাস না মা। অধীরের কথা শুনে আরিশা ভয় পেয়ে যায়। তার কলিজা কেঁপে উঠে। মনে পড়ে যায় সেই বিভৎস অতীত। তার চোখ থেকে পানি গড়ায়। সে অপরাধী না হয়েও আজ সে অপরাধী। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে অধীর খান। সাদা শার্টে মোড়ানো তার শক্তপোক্ত দেহখানি, চোখে কালো চশমা, তীক্ষ্ণ দৃষ্টি, মুখে তার গাম্ভীরতা স্পষ্ট বিরাজমান। ঠোঁটে নেই কোনো হাসি। সে এগিয়ে আসছে। অধীরকে আসতে দেখে আরমান খান গিয়ে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস বাবা? অধীর বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আরমান খান, এতদিন ভালো ছিলাম না, তুই এসে গেছিস, এখন থেকে ভালো থাকব। কুশল বিনিময় করে রওনা হয় খান ভিলার উদ্দেশ্য। প্রাইভেট কার এসে থামে খান ভিলার বিশাল বড় গেটের সামনে। 4 তলা বিশিষ্ট এই খান ভিলা যেন রাজপ্রাসাদের মতো দেখতে। গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকে যায় অধীর। অধীরকে দেখা মাত্রই মনোয়ারা খান এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মাকে কোনোভাবে বুঝিয়ে শান্ত করে এবং সবার সাথে কুশল বিনিময় করে নিজের রুমে চলে যায়। সকালবেলা আরিশা উঠে নামাজ পড়ে নেয়। কোরআন তেলাওয়াত করে রুমের বাহিরে বের হয়। কেউ এখনো উঠেনি, তাই সে রান্নাঘরে যায় নিজের জন্য চা বানাতে। আরিশা চা বানাচ্ছিল এমন সময় রান্নাঘরে প্রবেশ করে মনোয়ারা খান। তিনি আরিশাকে দেখে বলেন, কি রে মা, কি করছিস? আরিশা বলে, চা বানাচ্ছি মামনি। মনোয়ারা চুলায় কফি বসায় অধীরের জন্য। আরিশা চলে যাচ্ছিল চা নিয়ে তার রুমে, তখন মনোয়ারা বলে উঠে, আরিশা অধীরের কফিটা দিয়ে তো মা। এই কথা শুনে আরিশার অন্তরাত্মা কেঁপে উঠে। আরিশা বলে উঠে, আমি যাব মামনি। মনোয়ারা খান বলেন, হে মা, একটু নিয়ে যা। আরিশা আর কি করবে, মামনির কথা তো আর ফেলতে পারে না, তাই কফিটা নিয়ে হাঁটা দিল অধীরের রুমের দিকে। অধীর রুমের কাছে গিয়ে দরজায় নক করল, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তাই একটু উকি দিয়ে দেখার চেষ্টা করল। অধীর রুমে নেই। আরিশা মনে মনে ভাবল এই সুযোগে সে কফিটা রেখে চলে যাবে। আরিশা কফিটা রেখে যেই পিছনে ঘুরতে যাবে, ঠাসঠাস করে থাপ্পড় পড়ে আরিশার গালে। এত জোরে থাপ্পড় দিয়েছে যে ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আরিশা ভয়ে ভয়ে মাথা তুলে উপরে তাকায়, দেখে অধীর রক্ত চক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে, যেন আরিশাকে এখানেই জ্যান্ত কবর দিয়ে দিবে। ওই ঘটনার আজ 5 বছর পর অধীর আর আরিশা মুখোমুখি হয়েছে। অধীরের রাগে তার কপালের রগগুলো ফুলে উঠেছে,
চেহারা লাল বর্ণ ধারণ করেছে। অধীর বাঘের মতো হুঙ্কার ছেড়ে বলে, তোর সাহস কেমনে হয় আমার রুমে আসার? তোকে তো খুন করতে মন চাইছে আমার। বলেই আবার থাপ্পড় মেরে দেয়, এত জোরে থাপ্পড় দিয়েছে যে আরিশা তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। অধীরের চিৎকার শুনে অধীরের মা, বাবা এবং আরিশার মা অধীরের রুমে আসে। এসে দেখে আরিশা নিচে পড়ে আছে। ইয়াসমিন খান গিয়ে আরিশাকে ফ্লোর থেকে উঠিয়ে বুকে জড়িয়ে নেয়। অধীরের বাবা বলে, অধীর এসব কি করছো তুমি? আরিশা মেরেছ কেন? কি করেছে ও? এতে যেন অধীরের রাগ সপ্তম আকাশে উঠে যায়। আগে চেয়ে দ্বিগুণ চিল্লিয়ে বলে, ভুলে গেছো ও কি করেছিল? ও আমার বনলতার খুনি। খুন করেছিল ও আমার বনলতাকে। তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। শুধু তোমাদের জন্য ওকে 5 বছর আগে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আর ছাড়ব না ওকে। এই বলে অধীর রুম থেকে বেরিয়ে যায়। ইয়াসমিন খান মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, সব ঠিক হয়ে যাবে মা। জবেদা খাতুন বলে উঠে, অপয়া, অলক্ষী মেয়ে একটা, এই তুই মরতে পারিস না। শাশুড়ির এমন কথাই ইয়াসমিন খান বলেন। এসব কি বলছেন আম্মা? জবেদা খাতুন বলে, ঠিকই তো বললাম, এমন মেয়ে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। লজ্জা করে না ওর খুনি চেহারাটা দেখাতে? কি করে নিশ্চিন্তে থাকতে পারে ও? ওর মনে কি একটু অপরাধবোধ জাগ্রত হয় না? বাপটাকে তো খেয়েছে তো অনেক আগেই, একে অপয়া অলক্ষী বলবো না তো কি বলবো? ইয়াসমিন খান আর কিছু বলে না, নীরবে শুধু 2 চোখের অশ্রু বিসর্জন দেন। তার এই বাড়িতে কোনো মূল্য নেই। স্বামী না থাকলে শ্বশুর বাড়িতে মেয়েদের কোনো মূল্য থাকে না, তিনি তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। চুপচাপ আরিশাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাতে ছাদে আরিশা একা দাঁড়িয়ে আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে। আজ তার বাবার কথা খুব মনে পড়ছে। তার বাবার সাথে করা খুনসুটি, ঘুরতে যাওয়া, তাকে ঘুম পাড়ানি গান বলে ঘুম পাড়িয়ে দেওয়া, সব একে একে মনে পড়ছে আরিশার। এসব স্মৃতি মনে করে আরিশা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আর বলছে, বাবা ও বাবা, কেন তুমি চলে গেলে আমায় ছেড়ে? তোমার মেয়েকে যে তোমার মতো করে কেউ ভালোবাসে না বাবা। বাবা, আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া। বাবা, ওরা আমায় খুনি বলে বাবা, কিন্তু আমি বনলতা আপুকে খুন করিনি বাবা। ওরা আমায় বিশ্বাস করে না বাবা। ও বাবা, তুমি বলো আমি কি এমন জঘন্য কাজ করতে পারি? আমি তো তোমার লক্ষ্মী মেয়ে বাবা। ও বাবা, ওদেরকে তুমি বলে দেও না বাবা, আমি খুন করিনি, আমি খুনি নই। ও বাবা, তুমি যখন ছিলে তখন তো আমায় সবাই ভালোবাসতো, তুমি চলে গেছো, কেউ আমায় ভালোবাসে না বাবা। এই বলে আরিশা কান্নায় ভেঙে পড়ে, কান্না করতে করতে হাঁটু ভেঙে ছাদে বসে পড়ে। বীর বীর করে গায়, কতদিন হয় দেখি না রে প্রিয় বাবার মুখ। একটি পলক দেখলে যারে জোড়াইতো এই বুক। মাথার উপর ছায়া হয়ে থাকতো সারা বেলা। কোথায় গেল বাবা আমার, আমি যে একেলা। বাবা ও বাবা, আমার প্রিয় বাবা। সকাল সকাল আরিশা ঘুম থেকে উঠে নামাজ কোরআন তেলাওয়াত করে। নিচে নেমে আসে, মায়ের কাজে সাহায্য করে রুমে যায়। রুমে যেতেই দেখে ফোনে তার বেস্ট ফ্রেন্ড নীলিমা কল করে। কল রিসিভ করে কথা বলতে থাকে। নীলিমা, কি রে কলেজে যাবি না? কয়েকদিন ধরে তো যাস না কলেজে। আরিশা বলে, যাব। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়, কলেজে যাওয়ার জন্য তৈরি হয়। আরিশা যখন কলেজের গেট দিয়ে ঢুকতে যাবে, তখনই তার সামনে কেউ একজন এসে দাঁড়ায়। আরিশা তাকিয়ে দেখে তার কলেজের একজন সিনিয়র, নাম আদিত্য রহমান, দেখতে মাশাআল্লাহ, কলেজের অনেক মেয়েদের ক্রাশ আদিত্য রহমান। আরিশা বলে, কিছু বলবেন ভাইয়া? আদিত্য আরিশার সামনে হাঁটু মুড়ে নিচে বসে পড়ে একটি গোলাপ ফুল সামনে এগিয়ে দিয়ে বলে, আমি ঠিক জানি না কিভাবে শুরু করব, গুছিয়ে বলতে জানি না, তবুও বলি, যেদিন তোমায় প্রথম দেখেছিলাম, সেই এক দেখাতেই তোমার মায় পড়ে গেছি। তারপর থেকে তোমাকে এক পলক দেখার আকাঙ্ক্ষাই আমার হৃদয় পোড়ায়। তোমার ওই দুটি মায়াবী চোখ,
হৃদয় হরণ করা হাসি। তোমার ঋণঋণী গলার স্বর আমি ভীষণভাবে অনুভব করি। এক ধরনের শান্তি অনুভব করি। তুমি নিজেও জানো না, তুমি আমার হৃদয় দখল করে নিয়েছ। তোমাকে এক পলক দেখলেই আমার মাঝে সতেজতা ফিরে আসে, এক অন্যরকম সুখ অনুভব করে। আমি ঠিক জানি না কেন এমনটা হয়, তবে এটাকে যদি ভালো লাগা বলে, তাহলে তোমাকে আমার ভালো লাগে। আর যদি এটাকে ভালোবাসা বলে, তাহলে আজ বলতে চাই, আমি ভালোবাসি তোমায়। তুমি কি হবে আমার? আরিশা এতক্ষণ অবাক হয়ে আদিত্যর কথাগুলো শ্রবণ করছিল। আশেপাশে সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিশা অবাক, তার রেশ কাটিয়ে ফুলটা হাতে নেয়। যেই কিছু বলতে যাবে, অমনি কেউ একজন এসে তার হাত ধরে টানতে টানতে সবার সামনে থেকে নিয়ে যায়। এমনভাবে হাতটা ধরেছে যেন হাতটা ভেঙে যাবে। কাচের ছুরিগুলো ভেঙে হাত ঢুকে পড়েছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু হাত ধরা মানুষটার এসবের প্রতি কোনো খেয়াল নেই তার। আরিশাকে নিয়ে এক প্রকার ছুঁড়ে ফেলে গাড়িতে। আরিশা ভয় পেয়ে যায়, ভয় ভয় কিছু বলতে নিবে। আরিশাকে থামিয়ে দিয়ে সিংহের ন্যায় গর্জে ওঠে অধীর। কলেজে এসব করে বেড়াস, নষ্টা মেয়ে লজ্জা করে না এসব করতে তোর? তোকে কলেজে পাঠানো হয় ছেলেদের সাথে নষ্টামি করার জন্য? তোর চরিত্র এত খারাপ। এবার যেন আরিশা আর সহ্য করতে পারল না, তার চরিত্র নিয়ে কথা তুলেছে এই লোকটা। আরিশা অধীরকে অবাক করে দিয়ে বলে উঠে, মুখ সামলে কথা বলেন মিস্টার অধীর খান। আমার চরিত্রের সার্টিফিকেট নিতে আসিনি আপনার কাছে। আপনি কোনো কিছু যাচাই না করেই যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। 5 বছর আগেও আপনি কোনো কিছু যাচাই না করেই আমাকে খুনি বানিয়ে দিলেন। খুন না করেও আমি খুনি হয়ে গেলাম। একদিন আপনার এই ভুল ধারণা ভাঙবে। সেদিন আমার সাথে আপনার করা অন্যায়ের জন্য নিজেকে ক্ষমা করতে পারবেন তো মিস্টার অধীর খান? এই বলে আরিশা গাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর এদিকে অধীর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ আরিশার কথাগুলো অধীরের ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। অধীর মনে মনে ভাবছে, সে কি আসলে ভুল করছে? এর পিছনে অন্য কারো হাত নেই তো? এসব ভাবতে ভাবতেই অধীর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আড়াল থেকে এতক্ষণ তাদেরকে কেউ একজন তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছিল। ওরা চলে যেতেই সেই ব্যক্তি আড়াল থেকে বেরিয়ে আসে, মুখে তার রহস্যময় এক হাসি। সকাল। আজ অধীরের বোন রুহিকে দেখতে আসবে। তাই আরিশা সকাল সকাল উঠে নামাজ পড়ে নিচে নেমে আসে মায়ের কাজে সাহায্য করার জন্য। কাজ শেষে রুহির রুমে যায়। রুহির সাথে আরিশার সম্পর্ক খুব ভালো। রুহি আরিশাকে খুব ভালোবাসে। আরিশা ও রুহি বলতে পাগল। আরিশা বলে, আপু কি করছো? রুহি, এই তো তোর জন্য অপেক্ষা করছি, আয় এবার শাড়িটা পরিয়ে দে। আরিশা, আচ্ছা দাও। এই বলে আরিশা রুহিকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। কারণ পাত্রপক্ষ আসার সময় হয়ে গেছে। রুহিকে সাজানো শেষ হলে আরিশা রুহিকে পর্যবেক্ষণ করে বলে, ওয়াও আপু, তোমাকে আজ ঝাক্কাস লাগছে। আজ তো জিজু তোমাকে দেখে নিশ্চিত গাইবে। পড়ে না চোখের পলক? কি তোমার রূপের ঝলক! দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ডাকো। আমি অঙ্গান হারাবো, মরেই যাব। বাঁচাতে পারবে না কো? এই বলে আরিশা হাসতে থাকে। আর এদিকে তো রুহি লজ্জায় শেষ। রুহি আরিশাকে কিছু বলতে যাবে, তখনই রুমে জবেদা খাতুন এবং আরিশার ফুফির মেয়ে ইরিনা আসে। ইরিনা আরিশাকে একদম সহ্য করতে পারে না। কথায় কথায় অপমান করে, একটু ভুল হলেই গায়ে হাত তুলে। তাদেরকে দেখে আরিশার মুখের হাসি গায়েব হয়ে যায়। প্লাস মনে মনে ভাবে, এখন আবার না জানি কি শুনতে হয়। জবেদা খাতুন আরিশাকে লক্ষ্য করে বলে উঠে, তুই সাবধান, পাত্রপক্ষের সামনে যাবি না। যদি দেখি তুই ওদের কারো সামনে গিয়েছিস তো বুঝবি কি হয় তোর সাথে। এই বলে তারা রুহিকে নিয়ে চলে যায়। পাত্রপক্ষ চলে এসেছে। পাত্র হলো অধীরের বাবার বন্ধু সৈকত চৌধুরীর ছেলে রায়হান চৌধুরী। সৈকত চৌধুরীর পরিবার এসেছে রুহিকে দেখতে।
আগে থেকেই রুহিকে তাদের পছন্দ ছিল, কিন্তু রায়হান পড়াশোনার জন্য এতদিন বিদেশে ছিল। কয়েক মাস হয়েছে দেশে ফিরেছে, আবার 2 মাস পরে চলে যাবে। কারণ রায়হানের ওইখানে বিজন্যাস আছে। তাই দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে ওদের বিয়েটা এবার দিয়ে দিবে। নীলিমা ফোনে কথা বলতে বলতে আরিশাদের বাড়ির গেট দিয়ে ভিতরে ঢুকছিল। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। নীলিমা তাকিয়ে দেখে তার সামনে একটি ছেলে দাঁড়িয়ে হাসছে। নীলিমা এতে ভীষণ রেগে যায়। রেগে গিয়ে বলে, এই যে মিস্টার, এভাবে ভেটকি মাছের মতো ভেটকাইতাছেন কেন? চোখ কি আপনার পকেটে নিয়ে হাঁটেন? একে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তার উপর আবার আমাকে নিয়ে হাসছেন। ছেলেটি হলো রায়হানের ছোট ভাই রুহানি চৌধুরী। রুহান আগের ন্যায় হাসতে হাসতে বলে, কেন আফা, আপনি চোখে দেখেন না? আপনার চোখ কোথায় নিয়ে হাঁটেন? ও দেখবেন কি করে আপনার চোখ, দিল, কলিজা, হৃৎপিণ্ড সবই তো আপনার বয়ফ্রেন্ড এর কাছে রেখে এসেছেন, তাই না আফা? নীলিমা রেগে বলে, দেখুন মিস্টার, মুখ সামলে কথা বলেন, নইলে কিন্তু। রুহান বলে, নইলে কিন্তু কি আফামনি? নীলিমা রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে যায় আরিশার রুমের দিকে। রুহান নীলিমার যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। বিকালের দিকে মেহমানরা চলে গেলে আরিশা নিজের রুম থেকে বের হয়ে আসে। সিঁড়ি বেয়ে নিচে আসছিল। এমন সময় কোথা থেকে আচমকা অধীর এসে আরিশার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। আর কিছু ছবি আরিশার মুখে ছুঁড়ে মারে। আরিশা ভয়ে ভয়ে ছবিগুলো হাতে নেয়। আর ছবিতে যা দেখল তাতে যেন আরিশার মাথার উপর পুরো আকাশটা ভেঙে পড়েছে এমন মনে হলো আরিশার। অধীর রেগে বলে, ওই দিন তো খুব বড় বড় কথা বলেছিলি, চরিত্র নিয়ে কথা বলায়। এই তোর চরিত্রের নমুনা, চরিত্রহীন নোংরা মেয়ে। আরিশার মা ইয়াসমিন খান এসে আরিশার হাত থেকে ছবিগুলো নিয়ে যা দেখল, তাতে তার রাগ সপ্তম আকাশে উঠে যায়। ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলের সাথে খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। তা দেখে ইয়াসমিন খুব রাগ হয় আরিশার প্রতি। তিনি রেগে গিয়ে সজোরে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দেয় আরিশার গালে। চুলের মুঠি ধরে বলতে থাকে, এই দিন দেখার জন্য তোকে আমি পেটে ধরেছিলাম। কি করে করলি এসব তুই? এসব করতে একটুও তর বাদ সাধল না। বাপ তো মরে গিয়ে বেঁচে গিয়েছে, আমাকে দিয়ে গেছে যত ঝামেলা, আজ তোকে মেরাই ফেলব। বলেই পরপর থাপ্পড় দিতে থাকে আরিশাকে। রুহি দৌড়ে এসে আরিশাকে ছাড়িয়ে নেয় ইয়াসমিন খান থেকে। আরিশার ঠোঁট থেকে রক্ত পড়ছে, গালে থাপ্পড়ের দাগ হয়ে গেছে। রুহি বলে, কি করছো কি তুমি চাচিমণি, মেরে ফেলবো নাকি ওকে? ইয়াসমিন খান রেগে গিয়ে বলতে থাকে, হে ওকে মেরে ফেলবো, ওর বাঁচার কোনো অধিকার নেই।
ওর মুখ আমি দেখতে চাই না। এসব দেখে ইরিনা শয়তানি হাসি দেয়। আরিশা দৌড়ে তার রুমে চলে যায়। ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে কান্না করতে থাকে আর বিড়বিড় করে বলে, আল্লাহ, কি অপরাধে এমন শাস্তি দিচ্ছ? কি এমন করেছি আমি যার কারণে আমি এত বড় শাস্তি পাচ্ছি? আমাকে কেউ বুঝে না। আজ আমার জন্মদাত্রী মাও আমাকে ভুল বুঝল। সেও আমাকে বুঝল না। এই পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর কেন আল্লাহ? আমি আর পারছি না আল্লাহ। আমি আর পারছি না। আমাকেও আমার বাবার কাছে নিয়ে যাও। এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। এমন সময় আরিশার রুমে রুহি আসে। আরিশার মাথায় হাত বুলিয়ে বলে, কান্না করিস না বোন। সব ঠিক হয়ে যাবে একদিন। আরিশা রুহিকে দেখে, রুহিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আপু, তুমি বিশ্বাস করো, আমি এসব করিনি। এই ব্যাপারে আমি কিছু জানি না, এমনি ওই ছেলেটাকে তাও আমি জানি না। আপু, আমার খুব কষ্ট হচ্ছে। দম বন্ধ লাগছে, আমি আর এসব মেনে নিতে পারছি না। মাও আজ আমায় ভুল বুঝল। আমি কি করব আপু? মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মা যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি কি নিয়ে বাঁচব আপু? কাকে নিয়ে বাঁচব? বলো না আপু। আরিশার এমন আহাজারিতে রুহির চোখেও পানি চলে আসে। রুহি নিজেকে সামলে নিয়ে বলে, আমি বিশ্বাস করি তোকে আরিশা। আমার আরিশা এমন করতে পারে না। তোকে তো আমি সেই ছোটবেলা থেকেই চিনি, আরু তুই এমন করতে পারিস না। কিন্তু কে বা কারা এমন করছে বা কেনই বা এমন করছে বুঝতে পারছি না। একটা কথা মনে রাখিস, যারা এমন করছে, আল্লাহ তায়ালা তাদের একদিন শাস্তি দিবেন। আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেয় না। আর চাচিমণির কথায় কিছু মনে করিস না, এখন রেগে আছেন, তাই এমন বলছেন। পরে ঠিক হয়ে যাবে, দেখে নিস। চাচিমণি তোর উপর রাগ করে থাকতেই পারবে না। অন্যদিকে কেউ একজন পৈশাচিক হাসি দিচ্ছে আর বলছে, তোদের জীবন আমি নরকে পরিণত করব। তোদেরকে শান্তিতে থাকতে দিব না আমি। রাতে আরিশা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, কি করে অধীর ভাই সবকিছু ভুলে গেল? সে তো আমাকে ভালোবাসতো, তাহলে এত সহজে কি করে সব ভুলে গেল? ভালোবাসলে তো বিশ্বাস রাখতে হয়। মাঝে মাঝে চোখের দেখাও তো ভুল হয়। কিন্তু অধীর ভাই আমাকে এই বিশ্বাসটুকুই করল না। সবার মতো করে সে 5 বছর ধরে খুনি ভেবে আসছে। একবারও আমায় বিশ্বাস করেনি। আমার কথা একটা বারের জন্যও বিশ্বাস করেনি। তাহলে কি সে আমায় ভালোবাসেনি? আমি কি এতদিন মরীচিকার পিছনে ছুটছি? এইসব ভাবতে থাকে আর নীরবে চোখের অশ্রু বিসর্জন দেয়। অন্যদিকে অধীর বিছনায় শুয়ে শুধু ছটপট করছে। কিছুতেই তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। যতবারেই চোখ বন্ধ করে ততবারেই আরিশার ক্রন্দনরত মুখটা অধীর চোখের সামনে ভেসে উঠছে। আর না পেরে বিছানা থেকে উঠে পড়ে আরিশার রুমের দিকে হাঁটা দেয়। চুপি চুপি আরিশার রুমে প্রবেশ করে। সামনে তাকাতেই যেন অধীরের হৃদস্পন্দন থমকে যায়। তার মনে হচ্ছে সামনে যেন কোনো অপ্সরা ঘুমিয়ে আছে। অধীর যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। অধীর ধীরে ধীরে আরিশার দিকে এগিয়ে যায়। আরিশার পাশে গিয়ে বসে গালে হাত রাখে। গালটা এখনো ফুলে আছে। গালে কান্নার দাগটাও লেগে আছে। অধীর অধীর আরিশার গালে যেই না ঠোঁট ছোঁয়াতে যাবে, তখনই অধীরের ফোনটা বেজে ওঠে। তাতে অধীর ঘোর থেকে বেরিয়ে আসে। অধীর চমকে যায় নিজেকে আরিশার এত কাছে দেখে। অধীর মনে মনে বলে, কি করতে যাচ্ছিলাম এইমাত্র আমি? এই মেয়েটি আমায় নিজের প্রতি ফুটবল করে ফেলছে। না, আমি এর প্রতি ফুটবল হতে পারি না। ওকে আমি ঘৃণা করি, শুধুই ঘৃণা করি। এই বলে অধীর চলে যায় আরিশার রুম থেকে। আরিশা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, নামাজ পড়ে নিচে নেমে আসে, বাড়ির কাজে লেগে পড়ে। আজ রুহির মেহেদি অনুষ্ঠান। খান বাড়িতে আজ খুশির আমেজ। বাড়িটা সাজানো হচ্ছে। কাঁচা ফুলের ঘ্রাণে চারদিক মৌ মৌ করছে। বাড়িটাকে আজ রাজপ্রাদের চেয়েও কম লাগছে না। পুরো বাড়িটা মেহমানে ভরে গেছে।
আরিশা রান্না ঘর থেকে মেহমানদের জন্য নাস্তা নিয়ে আসছিল। এমন সময় কেউ একজন জিজ্ঞেস করে, কেমন আছো আরিশা? আরিশা সামনে তাকিয়ে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে অধীরের সবচেয়ে কাছের বন্ধু আসিফ। অনেক দিন আসিফকে দেখে না আরিশা। আগে প্রায় সময়ই অধীর এর সাথে এই বাড়িতে আসতো। কিন্তু অধীর ইউকে চলে যাবার পর থেকে আর আসেনি এই বাড়িতে আসিফ। সেই হিসেবে আজ 5 বছর পর দেখল আসিফকে। আরিশা আসিফকে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? আসিফ বলে, আমিও ভালো আছি। তুমি তো দেখছি আগের চেয়েও সুন্দরী হয়ে গেছো। রহস্য কি এর? আরিশা বলে, আমি আসছি ভাইয়া, অনেক কাজ আছে এই বলে আরিশা সেখান থেকে চলে যায়। আসিফ বুঝতে পারল আরিশা লজ্জা পেয়েছে। আসিফও আরিশার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে অধীরের রুমে চলে যায়। পার্লার থেকে মেয়েরা এসেছে মেহেদি দেওয়ার জন্য। সব মেয়েরা রুহির রুমে আছে। রুহির হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আরিশা রুহির রুমে প্রবেশ করে। আরিশাকে দেখে রুহি বলে, এতক্ষণে তোর আসার সময় হলো। এদিকে আয় এখন। আরিশা বলে, কাজ করছিলাম আপু, তাই সময় পাইনি আসার। রুহি বলে, হয়েছে এবার আর কাজ করতে হবে না, বসো এখানে এসে। এই বলে রুহির হাত ধরে টেনে নিজের কাছে বসিয়ে দেয়। পার্লারের একটা মেয়েকে বলে, আপু ওর হাতে মেহেদি দিয়ে দাও। আরিশা বলে, আমি দেব না আপু। রুহি বলে, বললেই হবে দিব না। আজ তোকে সাজতেও হবে, নইলে কিন্তু আমি রাগ করব। এসব দেখে আখি বলে, না করছে দিবে না তো এত জোর করার কি আছে। আখি হলো রুহির মামাতো বোন, আরিশাকে একদম সহ্য করতে পারে না। সাথে ইরিনা তো আছেই। রুহি বলে, তোমাকে কেউ বলেছে এত কথা বলতে? চুপ থাকো। রুহির কথায় আখি দমে যায়। মনে মনে বলে, যত্তসব আদিক্ষেতা। মেহেদি দেওয়া শেষ হলে এবার সবার মেহেদি তোলার পালা। সবাই একে একে মেহেদি ধুয়ে আসছে। রুহি বলে, আরিশা যা মেহেদি ধুয়ে আয় দেখি তোরটা কেমন কালার হয়েছে। আরিশা মেহেদি ধুয়ে আসে। রুহি দেখে বলে, বাহ, তোর মেহেদির কালার তো খুব সুন্দর হয়েছে এই অল্প সময়ে। তোর বোর তো দেখছি তোকে খুব ভালোবাসবে। না জানি সে কোথায় লুকিয়ে আছে। এতে আরিশা লজ্জা পেয়ে যায়। রুহি হেসে বলে, আহারে লজ্জাবতী আমার। বরের কথা শুনতাই কেমন লজ্জায় লাল গোলাপি হচ্ছে। এতে সব মেয়েরা হেসে দেয়, শুধু আখি আর ইরিনা ছাড়া। তারা রাগে ফুসফুস করছে শুধু। খান বাড়িতে আজ রুহানও এসেছিল। রুহান কথা বলতে বলতে গেইট দিয়ে বের হচ্ছিল, আর নীলিমা গেইট দিয়ে ভিতরে ঢুকছিল। ধাক্কা লেগে দুজন দুদিকে ছিটকে পড়ে। নীলিমা তাকিয়ে দেখে ওই দিনের ছেলেটা। নীলিমা রাগে বলে, এই যে মিস্টার চোখে দেখতে পান না, যখনই দেখা হয় তখনই ধাক্কা দেন। আপনার চোখ কি আজ গার্লফ্রেন্ডের কাছে জমা রেখে এসেছেন? রুহান হেসে বলে, আরে আফামনি আপনি। নীলিমা বলে, এই আপনি আমাকে আফামনি ডাকেন কেন? আমার কি কোনো নাম নেই? রুহান, আপনার নামও তো আমি জানি না আফামনি। আচ্ছা ঠিক আছে আপনার নামটা বলেন, আর ডাকবো না। নীলিমা বলে, থাক আমার নাম জানতে হবে না, থাকেন আপনি। এই বলে নীলিমা চলে যায়। আরিশার মায়ের সাথে দেখা করে আরিশার রুমে যায়। আরিশার রুমে গিয়ে দেখে আরিশা বারান্দায় দাঁড়িয়ে আছে। নীলিমা গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। আরিশা মুচকি হেসে বলে, এসে পড়েছিস? নীলিমা বলে, তুই বলছিস আর আমি আসবো না, তা কি করে হয়? আরিশা হাসে, এই মেয়েটিও তাকে অসম্ভব ভালোবাসে। সেও ভালোবাসে। নীলিমা বলে, আজ তোকে সাজিয়ে দেব। নীলিমা আরিশাকে শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। আজ আরিশাকে অপ্সরার মতো লাগছে। নীলিমা আরিশাকে দেখে নিয়ে বলে, মাশা আল্লাহ, তোকে তো আজ খুব সুন্দর লাগছে। আমি যদি ছেলে হতাম তোকে বিয়ে করে নিতাম। আরিশা বলে, একটু বেশিই বলছিস তুই। নীলিমা বলে, একদমই না। চল এবার নিচে যাই। আরিশার লজ্জা লাগছে শাড়ি পরে সবার সামনে যেতে।
আরিশা কখনো শাড়ি পরেনি তো তাই। আরিশাকে দেখে সবাই হা করে তাকিয়ে আছে, যেন কোনো পরী আসমান থেকে নেমে এসেছে। অন্যদিকে কেউ একজন মুগ্ধ নয়নে তাকে দেখছে। সব মেয়েরা একসাথে বসে আড্ডা দিচ্ছিল, সাথে রুহিও আছে। নীলিমা আরিশা ওদের কাছে যায়। রুহি আরিশাকে দেখে বলে, তোকে তো খুব সুন্দর লাগছে, একদম হুরপরির মতো। যদিও তোকে সবসময়ই সুন্দর লাগে। সবাই আরিশার খুব প্রশংসা করে। একটি মেয়ে বলে, কেউ একটা গান বলো তাহলে আরো বেশি মজা হবে। রুহি বলে, আরিশা একটা গান বলে প্লিজ। আরিশা না করতে যাবে কিন্তু সবার জুড়াজুড়িতে রাজি হয় গান বলতে। আরিশা তার সুরেলা গলায় গান ধরে। চোখেরই পলক পড়তে লাগে যতক্ষণ রে বন্ধু, সেটুকু সময়ও তোমায় হারাতে চায় না এই মন। পৃথিবীতে এই জীবন এতই অল্প, শুরুতেই শেষ যদি হয়ে যায় গল্প। তোমাকে ছাড়া ভাবতেই পারে না জীবন। চোখেরই পলক পড়তে লাগে যতক্ষণ রে বন্ধু, সেটুকু সময়ও তোমায় হারাতে চায় না এই মন। ভালোবাসার এই মন তোমারই জন্য, কিছুতেই এই বাঁধন হবে না ছিন্ন। আমাকে রেখে তোমার আসতে পারে না মরণ। চোখেরই পলক পড়তে লাগে যতক্ষণ রে বন্ধু, সেটুকু সময়ও তোমায় হারাতে চায় না এই মন। আরিশার গান শেষ হতেই সবাই হাত তালি দিয়ে উঠে। সবাই বলে, ওয়াও, তোমার গানের গলা এত সুন্দর, খুব সুন্দর হয়েছে গানটা। আরিশা দরজার দিকে তাকায়, দেখে কেউ একজন সরে গেছে। আরিশার তাকানোর সাথে সাথে আরিশা নীলিমাকে বলে তার রুমের দিকে যায়। হঠাৎ কেউ একজন আরিশার হাত ধরে হেঁচকা টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। আরিশা সামনে তাকিয়ে দেখে অধীর আরিশাকে দেয়ালের সাথে চেপে ধরে আছে। এক হাতে চুলের মুঠি ধরেছে শক্ত করে, অন্য হাতে কোমর চেপে ধরেছে। এমন ভাবে ধরেছে যে অধীরের নখ ভেবে রক্ত বের হচ্ছে। তবুও অধীরের ছাড়ার কোনো নামেই নেই। অধীর রাগী চোখে তাকিয়ে আছে আরিশার দিকে। তা দেখে আরিশার গলা শুকিয়ে যায় ভয়। আরিশা ভয়ে ভয়ে বলে, ছাড়ো ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি। অধীর ছাড়ার পরিবর্তে আরো শক্ত করে চেপে ধরে। আর রেগে বলে, লাগুক, লাগার জন্যই ধরেছি। যখন ওই ছেলেগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছিল তখন কিছু হয়নি। আর তুই শাড়ি পরেছিস কেন? শাড়ি পরে কি নিজের খোলামেলা শরীরটা পুরুষদের দেখাতে চাস? এই তর লজ্জা করে না এইসব করে বেড়াতে? এই কথাগুলো শুনে যেন আরিশার মনে এক রাশ ঘৃণা জন্মালো অধীরের প্রতি। যখন আরিশা শাড়ি পরে নিচে নামছিল, অসাবধানতায় কোমরের শাড়িটা সরে গিয়েছিল, যা আরিশা একদম টের পায়নি। একটা ছেলে কামুকতার দৃষ্টিতে সেই দিকে তাকিয়েছিল, যা অধীর দেখে নিয়েছিল। অধীরের তখন মনে চাইছিল ছেলেটাকে মাটিতে পুঁতে ফেলতে, কিন্তু এত এত মেহমান বাড়িতে, তাই আর কিছু করতে পারল না। আরিশাকেই শায়েস্তা করতে চলে এলো। রাগ তো কারো উপর ঢালতে হবে। আরিশা কান্না করতে করতে বলে, আমি শাড়ি পরতে চাইনি, রুহি আপু বলেছে তাই পরেছি। অধীর বলে, আর যদি কোনোদিন দেখেছি শাড়ি পরেছিস তো সেদিন আর আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে অধীর আরিশাকে ধাক্কা দিয়ে ফেলে হনহনিয়ে চলে যায় সেখান থেকে। নীলিমা আরিশাকে না পেয়ে খুঁজতে থাকে, কোথাও পায় না আরিশাকে। তখনই সামনে রুহান নীলিমাকে বলে, হাই, তুমি পাত্রীপক্ষের কি হও? নীলিমা বলে, যেই হই না কেন, আপনাকে বলবো কোন কারণে? দেখি, সরেন সামনে থেকে। এই বলে নীলিমা রুহানের পাশ কাটিয়ে চলে যায় আরিশাকে খুঁজতে। খুঁজতে খুঁজতে নীলিমা আরিশাদের ছাদে যায়। গিয়ে দেখে আরিশা ছাদের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। নীলিমা দৌড়ে আরিশার কাছে যায়। আরিশাকে নিজের দিকে ফিরিয়ে থুতনিতে হাত রেখে বলে, কি রে, তুই কাঁদছিস কেন? কেউ তোকে কিছু বলেছে? একবার শুধু বল, ওর নাক ফাটাবো আমি। আরিশা কান্নার মাঝেও ফিক করে হেসে দেয় নীলিমার কথা বলার ভঙ্গিমা দেখে। আরিশা আবার কোনো কিছু গোপন রাখে না নীলিমার থেকে, তাই সব কিছু বলে নীলিমাকে। নীলিমা সব শুনে রাগ হয় অধীরের উপর খুব। লোকটা এমন কেন? সবসময় আরিশার সাথে খারাপ ব্যবহার করে।
নীলিমা আরিশাকে কিছুক্ষণ বুঝিয়ে সাথে করে ছাদ থেকে নিচে নেমে আসে। আরিশা আর নীলিমা যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল তখন দেখে অধীরকে একটা মেয়ে জড়িয়ে ধরে আছে। অধীরও জড়িয়ে ধরেছে এবং কি নিয়ে যেন হাসাহাসি করছে। আরিশা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, যে আমার নয় তাকে আর রেখে লাভ কি? আজ থেকে মুক্ত করে দিলাম, আর মরীচিকার পিছনে ছুটব না। সে যদি ভুলতে পারে তাহলে আমি কেন পারব না? রাতে আরিশা নিজের রুমে বসে একটা ছবিতে হাত বুলাচ্ছে বারবার, আরেক হাত দিয়ে চোখের পানি মুছছে। তবু চোখ যেন বাদ মানছে না। সে তার মতো করেই বৃষ্টির মতো ঝরে পড়ছে। এমন সময় ইয়াসমিন খান রুমে ঢুকেন, মেয়ের কাছে এসে মমতার হাত বুলায় মেয়ের মাথায়। আরিশা মাকে দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারেনি। মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। আরিশা বলে, মা গো, আমার জীবনটা এমন কেন মা? আমার জীবনে কি কোনোদিন সুখ আসবে না? ও মা, বলো না। মা, তুমিও আমায় ভুল বুঝলে। একটা বারও আমায় বুঝলে না তুমি। কি করে ভাবতে পারলে আমি এমন জঘন্য কাজ করব? মা, আমার যে তুমি ছাড়া কেউ নেই মা। তুমি মুখ ফিরিয়ে নিলে আমি কার কাছে যাব মা? ইয়াসমিন খানের যেন মেয়ের কান্নায় বুক ফেটে যাচ্ছে। উনিও মেয়ের কান্নায় কান্না করছে। ইয়াসমিন খান মেয়েকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, মুখে হাজারো চুমু খায়, আর বলে, মারে, তখন আমার রাগ উঠে গিয়েছিল এসব ছবি দেখে, তাই মাথা ঠিক ছিল না। আমি তো এটাও ভুলে গিয়েছিলাম, আমার ফুল কখনো এমন কাজ করতে পারে না। ফুল যে পবিত্র। মা, আমায় ক্ষমা করে দিস মা, রাগের মাথায় তোকে এসব বলেছি। আরিশা কান্না করছে। আরিশার মা আবারও বলে, মা, এভাবে কান্না করিস না, ফুটবল হলে চলবে না। মানুষ তো এমন করে ফুটবল করার জন্য, কান্না করানোর জন্যই। এভাবে যদি ভেঙে পড়িস, ফুটবল হয়ে পড়িস, তাহলে মানুষ তোরও দুর্বলতার সুযোগ নিবে, তোকে আরো কাঁদানোর সুযোগ পাবে। তাই নিজেকে ফুটবল না করে নিজেকে শক্ত কর মা। প্রমাণ করে দে আমরা নারী বলে অসহায় নই। আমরা প্রয়োজনে অগ্নিরূপে অষ্টাদশী হতে পারি। আজ ইয়াসমিন খানের কথাগুলো আরিশার মনে অন্যরকম একটা দাগ কেটে গেল। সে আজ থেকে আর কাঁদবে না, নিজেকে ফুটবল করবে না। যারা ওকে ভেঙে দিতে চায়, যারা ওকে ফুটবল করতে চায় আঘাত দিয়ে, তাদের বিরুদ্ধে সে দাঁড়াবে, তাদেরকে সে ভেঙে ঘুরিয়ে দিবে। সময় এসে গেছে নিজেকে অগ্নিরূপে দেখানোর, নিজেকে নির্দোষ প্রমাণ করে দোষীদের শাস্তি দেওয়ার। আজ থেকে আরিশা মনে মনে এই প্রতিজ্ঞাই নিল। আরিশা বনলতার ছবিটা হাতে নিয়ে বিড়বিড় করে বলছে, আপু, আমি তোমার খুনিদের খুঁজে বের করব। তাদেরকে আমি উপযুক্ত শাস্তি দেব আইনের মাধ্যমে। এতদিন যে সত্য কারো সামনে আসেনি, আমি সেই সত্য সবার সামনে আনব। যারা কুৎসিত চেহারাটা লুকিয়ে ভালো মানুষই মুখোশ পরে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, তাদের মুখোশ এবার খুলে দেওয়ার সময় এসে গেছে। এটা তোমার কাছে আমার প্রতিজ্ঞা। এই বলে আরিশা বনলতার ছবিটা বুকে জড়িয়ে ধরে, ভাবতে থাকে অতীতের কথা। অতীত। বনলতা খান, অধীরের যমজ বোন। অধীর খুব ভালোবাসত বনলতাকে, কারণ একসাথে দুজন বড় হয়েছে, একসাথে সব সময় থেকেছে, ঘুরতে গেলেও দুজন একসাথে গিয়েছে, পড়াশোনাও দুজন একসাথেই শুরু করেছে। বলতে গেলে সারাক্ষণ একসঙ্গেই থাকতো দুজন। তাই তো বনলতার প্রতি অধীরের ভালোবাসাটা একটু বেশিই ছিল। রুহি আর আরিশা ছিল বনলতার প্রাণ বলতে গেলে। অনেক ভালোবাসত রুহি আর আরিশাকে। রুহি এবং আরিশাও বনলতাকে খুব ভালোবাসত। তারা সবকিছু শেয়ার করত বনলতার কাছে। বনলতা সেম। কলেজে গিয়ে কি করত না করত, কে প্রপোজ করেছে না করেছে, সব কথাই বোনদের কাছে এসে বলত। কথাগুলো বলতে না পারলে যেন তার পেটের ভাত হজমই হতো না। একদিন আরিশা কিছু একটা আঁকছিল, বনলতা আরিশার আঁকা দেখে বলে, ওয়াও, কি সুন্দর করে আঁকছিস রে আরু। মনে হচ্ছে জীবন্ত কোনো প্রতিচ্ছবি। কি সুন্দর তোর হাতের আঁকা।
এমন সময় বনলতার ফোনে ফোন আসে। সে ফোন রিসিভ করে কথা বলায় মশগুল হয়ে যায়। আরিশাও আবার আঁকা নিয়ে বসে পড়ে। আরিশা দেখে বনলতা ফোন রেখে দিয়েও হাসছে। আরিশা বনলতাকে হাসতে দেখে ভ্রু নাচিয়ে বলে, কতদিন ধরে চলছে এসব? ভালোবাসার প্রতি আরিশার বিশ্বাস নেই। তার মনে হয় বোকারাই বুঝি ভালোবাসে। শরীর ছাড়া ছেলেরা মনের খেয়াল কোনোদিনই রাখে না। মেয়েরা বোকা, তাই ছেলেদের কথার জালে ডুবে গিয়ে বিশ্বাস করে সবটুকু উজাড় করে দিয়ে সর্বোচ্চ খোয়াতে হয়। বনলতা বলে, সরি, তোকে বলিনি রে, আমিও তোর মতো ছেলেদের বিশ্বাস করতাম না। কিন্তু রিয়াদের দেখা হওয়ার পর থেকে মনে হয়েছে সব ছেলেরা এক নয়। ও একদম অন্য রকমের। আলিশা বলে, যা করবে একটু বুঝে শুনে করবে। আমার কেমন জানি লাগছে। বনলতা বলে, তুই আমাকে ভীষণ ভালোবাসিস, তাই চিন্তা করছিস। এত ভাবিস না পাগলি। কিছু হবে না, দেখে নিস। আরিশা আর কিছু বলে না। অধীর এই সম্পর্কে কিছুই জানে না। বনলতা কিছু বলেনি অধীরকে। একদিন আরিশা ছাদে বৃষ্টিতে ভিজতে ব্যস্ত ছিল। হঠাৎ করে অধীর এসে আরিশার গালে থাপ্পড় দিয়ে বলে, এইখানে এভাবে বৃষ্টিতে ভিজতেছিস কেন? যা ঘরে যা। আরিশা কাঁদতে কাঁদতে চলে যায় রুমে। কাপড় পাল্টে গাল ফুলিয়ে বসে থাকে। একটু পর অধীর রুমে আসে। অধীরকে দেখে আরিশা বলে, আমার রুমে এসেছো কেন এখন? ওই সময় থাপ্পড় দিয়ে মন ভরেনি, এখন আবার থাপ্পড় দিতে এসেছো? অধীর আরিশার কথা শুনে হেসে দেয়। অধীর আরিশাকে কাছে নিয়ে বলে, বোকা রানী আমার, তুই কেন বুঝিস না? ওই সময় বৃষ্টিতে ভিজে তোর শরীরের অধিকাংশ অংশই স্পষ্ট দেখা যাচ্ছিল। খুব বাজে লাগছিল দেখতে। তখন এই অবস্থায় যদি কেউ তোকে দেখত। এই জন্যই তো তোকে শাসন করেছি। আরিশা অধীরের এমন কথায় লজ্জা পেয়ে যায়। অধীর আরিশার কপালে চুমু খায় এবং নিজের সাথে জড়িয়ে ধরে বলে, খুব ভালোবাসি আমার বোকা রানীকে। খুব বেশি ভালোবাসি প্রিয়সী। আরিশার মনে এক অদ্ভুত অনুভূতি হয়। সারা শরীর এক অজানা শিহরণে কেঁপে ওঠে। লজ্জায় মন চাচ্ছে মাটির সাথে মিশে যেতে। একসময় ছেলেদের অবিশ্বাস করা মেয়েটাও এখন এক অজানা অনুভূতির জোয়ারে নিজেকে ভাসিয়ে দিচ্ছে। নিজেকে মিশিয়ে নিচ্ছে অধীরের সাথে। এভাবেই একটু একটু করে তাদের সম্পর্ক এক গভীর ভালোবাসার রূপ নেয়। অন্যদিকে বনলতা রিয়াদকে বলে, আর কতদিন রিয়াদ, আর কতদিন বলবে বাড়িতে বলা হয়নি? এবার তো বলো আমাদের বিয়ের কথা। এদিকে বাবা আমার জন্য ছেলে দেখছে। কি করব বুঝতে পারছি না আমি। রিয়াদ বলে, এই তুমি কি আমাকে বিশ্বাস করো না জান? তোমার কি মনে হয় আমি কি তোমায় বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি? এইটুকু বিশ্বাস তোমার আমার প্রতি? বনলতা বলে, আমার নিজেকে মাঝে মাঝে ব্যবসা মনে হয়। তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে আর কতটা ছোট করব বলতে পারো? আমি আর পারছি না রিয়াদ। রিয়াদ বলে, আরে তুমি এত কিছু ভেবো না। আমার চাকরিতে একটা সমস্যা হচ্ছে বলেই বিয়ের কথা এখন ভাবতে পারছি না। চাকরির সমস্যাটা মিটে গেলেই আমাদের দুজনের এক হতে আর সমস্যা নেই। তাছাড়া আমরা তো এখনই মিলেমিশে একাকার হয়ে গেছি। আর শোনো, আমাকে 50,000 টাকা দিতে পারবে ধার হিসেবে? চাকরিটা হয়ে গেলেই তোমাকে টাকাগুলো ফেরত দিয়ে দেব। এই কথা শুনে যেন বনলতার মাথায় আকাশ ভেঙে পড়ে। এত টাকা সে কোথায় পাবে? রিয়াদ বলে, কেন? তোমার ব্যাংকে টাকা নেই, সেখান থেকে দাও। বনলতা রিয়াদের ভালোবাসায় এতটাই অন্ধ ছিল যে সে টাকা দিতে রাজি হয়ে যায়। এইসব ব্যাপারে পরিবারের কেউ জানে না। রাত 2টায় আরিশা কারো ঘুমানির শব্দ শুনে জেগে ওঠে ঘুম থেকে। পাশে হাত রেখে দেখে সেখানে বনলতা নেই। আরিশা চমকে যায়। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ঘরের বাতি অন করে। যা দেখল তাতে আরিশা থমকে যায়, হাত পা কাঁপতে শুরু করে। সে যেন এই দুনিয়াতেই নেই, স্তব্ধ হয়ে যায় পুরো। এক ধ্যানে তাকিয়ে আছে সামনের দিকে। এমন সময় অধীর পানি আনতে যাচ্ছিল নিচের দিকে।
অধীরের চোখ পড়ে আরিশার রুমের দিকে। এত রাতে আরিশার রুমে বাতি জ্বালানো দেখে এগিয়ে আসে আরিশার রুমের দিকে। দরজায় টোকা দেয়, কেউ দরজা খোলে না। ভিতর থেকে কারো ঘুমানোর শব্দ আসছে। ঘুমানোর শব্দটা ক্রমশই বেড়ে চলছে। অধীরের খুব চিন্তা হয়, সে চিল্লিয়ে ডাকে দরজা খোলার জন্য, কিন্তু দরজা খোলে না। বাড়ির সবাই সেখানে হাজির হয় অধীরের চিৎকার শুনে। দরজা ভেঙে ভিতরে ঢুকে যা দেখে, তাতে যেন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ফ্লোর ও বনলতা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে বনলতার পেটে কেউ ছুরি চালিয়েছে। অধীর দৌড়ে বনলতার কাছে যায়। চিৎকার করে বলে, বনলতা কে করেছে এমন তোর সাথে? বনলতা হাতটা উঁচু করে দেখায়। অধীর বনলতার হাতের ইশারা বরাবর তাকায়। তাকিয়ে দেখে আরিশা দাঁড়িয়ে আছে মূর্তির ন্যায়। হাতে তার রক্ত মাখা ছুরি। অধীর বলে, তোর কিছু হবে না বনলতা, তোর কিছু হতে দেব না আমি। অধীর বনলতাকে নিয়ে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে নিয়ে জানতে পারে বনলতা আর নেই এই পৃথিবীতে। অধীর যেন পাগলের মতো হয়ে যায় বনলতার মৃত্যুর খবর শুনে। অধীর বনলতার লাশ হাসপাতালে রেখেই বাড়িতে আসে। আরিশার রুমে গিয়ে দেখে আরিশা পাথরের মূর্তির ন্যায় আগের জায়গায় বসে আছে। অধীর দৌড়ে গিয়ে আরিশার গলা চেপে ধরে। আরিশার দম যেন যায় যায় অবস্থা। অধীর রেগে বলে, খুনি, তুই আমার বোনকে খুন করেছিস, কেন করলি এমন তুই? এই বলে আরো জোরে চেপে ধরে। আরিশার চোখ উল্টে আসে। সবাই কোনোভাবে অধীরের থেকে আরিশাকে ছাড়িয়ে নেয়। পুলিশ আসে, কিন্তু কোনোভাবে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়। কারণ অধীরের বাবা জানে যে আরিশা এমন জঘন্য কাজ করবে না কোনোদিন, এর পিছনে অন্য কেউ আছে। তবে কোনো কারণে তিনি তা প্রকাশ করছেন না। এতে যেন অধীর আরও রেগে যায়। বনলতার মৃত্যুর পর অধীর আরও রাগটা গম্ভীর হয়ে যায়। আরিশাকে দেখলেই মারার চেষ্টা করে। তাই অধীরের বাবা অধীরকে বিদেশ পাঠিয়ে দেয়। বর্তমান। আরিশা ছবিটা রেখে ঘুমিয়ে যায়। সকাল 10। আরিশা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিল কলেজের, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে তার। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে পড়ে যায়। আরিশা গিয়ে পড়ে লোকটার উপরে। আরিশা পিটপিট করে তাকায়, তাকিয়ে দেখে অধীর। অধীর আরিশাকে এত কাছে পেয়ে দিন দুনিয়া ভুলে আরিশার দিকেই তাকিয়ে আছে। আরিশার মায়াবী দুটি চোখের দিকে তাকিয়ে ওই দুটি চোখেই হারিয়ে যায়। অধীরের তাকানো দেখে আরিশার অস্বস্তি হচ্ছে। বারবার ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে অধীরের ধ্যান ভেঙে যায়। আরিশাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। এতে আরিশা একটু ব্যথাও পায়, তবে কিছু বলে না। অধীর দাঁড়িয়ে বলে উঠে, কি রে, তোর কি ছেলেদের সাথে ধলালি করার অভ্যাস হয়ে গেছে? যেখানেই ছেলেদের দেখতে পাস, এভাবেই ছেলেদের গায়ে ঢলে পড়িস গিয়ে? তোকে কি এমনি এমনি চরিত্রহীন বলি? চরিত্রহীন মেয়ে একটা। এই কথাটা বলার সাথে সাথেই আরিশা ঠাসঠাস করে দিয়ে দেয় একটা অধীরের গালে। এতদিন খুব উড়েছ বজ্জাত বেডা, এখন লও ঠেলা। একদম ঠিক হয়েছে, এটা আমার কথা, আরিশার নয়। অধীর গালে হাত দিয়ে আরিশার দিকে তাকায়। আরিশাকে দেখে চমকে যায় অধীর। এ কোন আরিশাকে দেখছে অধীর? তার চেনা আরিশা তো এমন নয়। সেই আরিশা ছিল শান্ত, নির্বিকার, ভীতু। আর তার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো পুরাই অগ্নিরূপ নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ থেকে যেন আগুনের লাভা বের হচ্ছে, সেই আগুনে যেন অধীর। কে ভস্ম করে দিতে চাইছে। রাগে পুরো মুখ লাল হয়ে গেছে। আরিশা অধীরের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, মুখ সামলে কথা বলবেন, এতদিন যা খুশি তাই বলেছেন, কিছু বলিনি, চুপ করেছিলাম। এখন থেকে আর চুপ থাকব না। আপনি বারবার আমায় চরিত্রহীন, খুনি বলে আসছেন। কেন, আমি কি করেছি? আগে নিজের চরিত্র ঠিক করে আসুন, পরে আমাকে বলতে আইছেন। আর আমাকে খুনি বলছেন, কি প্রমাণ আছে তার? আগে সত্যিটা যাচাই করেন।
আরে চোখের দেখাও অনেক সময় ভুল হয়। আমি কতবার বলবো আমি খুন করিনি, তবুও আপনার বিশ্বাস হচ্ছে না। একদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব, আসল খুনিকে সবার সামনে আনব। সেদিন দেখব আপনি কি করেন। সেদিন আপনার অনুতপ্ত হওয়া মুখটা দেখব। আর সেই সময়টা খুব শীঘ্রই হবে। লাগাতার কথাগুলো বলে আরিশা হনহন করে অধীরের সামনে থেকে চলে যায়। অধীর আরিশার যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে, সত্যি কি আরিশাকে অধীর ভুল ভেবে আসছে? আরিশার কথাগুলো আজ অধীরকে ভাবিয়ে তুলছে। আরিশাকে আজ অধীরের কাছে অচেনা লাগছে। সত্যি কি অধীর ভুল পথে হাঁটছে? তার কি উচিত নয় সত্যিটা যাচাই করার? এসব ভাবতে ভাবতেই উপরের দিকে হাঁটা ধরে। আরিশা কলেজে গিয়ে নীলিমার সাথে দেখা করে। অতীত থেকে বর্তমান সবকিছু নীলিমাকে খুলে বলে। নীলিমা বলে, তোকে আমি বন্ধু নয় আমার নিজের বোন মনে করি। তোকে খুব ভালোবাসি। আজ থেকে দুজন মিলে সত্যের খোঁজ করব। সত্যিটা সবার সামনে তুলে ধরব। আমি তোর সাথে আছি, সব সময় থাকবো তোর পাশে। আরিশা হেসে জড়িয়ে ধরে নীলিমাকে। নীলিমাও জড়িয়ে ধরে। আজ রুহির হলুদের অনুষ্ঠান। সবাই মিলে আজ আনন্দ করছে। নীলিমাও এসেছে আরিশাদের বাড়ি। আজ আরিশা ইচ্ছে করেই শাড়ি পরেছে। কেন শুনবে সে অন্যের কথা? তার যা মন চায় তাই করবে। আরিশা, নীলিমা শাড়ি পরে নিচে নেমে আসে। রুহিকে স্টেজে নেওয়া হয়। সেখানে অধীর এবং অধীরে এর বন্ধুরাও আছে। আরিশাকে দেখে আসিফ এগিয়ে আসে। কেমন করে যেন আরিশার দিকে তাকিয়ে থাকে। এই চাহনিটা আরিশার কাছে একদম ঠিক লাগছে না। আসিফ আরিশাকে বলে, কেমন আছো আরিশা? আরিশা বলে, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? আসিফ বলে, এতক্ষণ ভালো ছিলাম না। তোমাকে দেখার পর ভালো হয়ে গেছি। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আরিশা হেসে বলে, ধন্যবাদ ভাইয়া। আর অন্যদিকে অধীর এসব দেখে রাগে ফুসফুস করছে শুধু। তার একদম সহ্য হচ্ছে না আসিফের সাথে আরিশার কথা বলা দেখে। আরিশা আর চোখে তাকায় অধীরের দিকে, তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। নীলিমা রুহিকে হলুদ দিয়ে পাশে দাঁড়ায়। হঠাৎ নীলিমার ঠান্ডা কিছু স্পর্শ পায়। নীলিমা চমকে পাশে তাকায়, তাকিয়ে দেখে রুহান দাঁত বের করে হাসছে। নীলিমা গালে হাত দিয়ে দেখে রুহান তার গালে হলুদ লাগিয়ে দিয়েছে। নীলিমা বলে, এই আপনি এভাবে আমার গালে হলুদ লাগিয়েছেন কেন? আবার ভ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে দাঁত বের করে হাসছেন। রুহান হেসে বলে, আরে বেআইন রেগে যাচ্ছেন কেন? আপনি তো আমার বেআইন হন, একটু মজা তো করতেই পারি তাই না? নীলিমা বলে, ও তাই, আচ্ছা আমিও দেখাচ্ছি মজা। এই নীলিমা হলুদের বাটি থেকে হলুদ নিয়ে রুহানের পাঞ্জাবিতে লাগিয়ে দিয়ে সেখান থেকে দৌড়ে যায়। রুহান পিছন থেকে চিল্লিয়ে বলে, কাজটা একদম ঠিক করেননি বেআইন সাহেবা। আরেকবার কাছে পাই আপনাকে পরে দেখে নিব আপনাকে। রাত 12টা, সবাই ঘুমিয়ে গেছে। ঘুম নেই শুধু অধীরের চোখে। বারবার আরিশার কথাগুলো কানে বাজছে। চেষ্টা করেও দু চোখ লাগাতে পারছে না। অধীর উঠে যায় বিছানা থেকে। না আর এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। তার সত্যিটা জানতেই হবে। আসলেই সেদিন কি ঘটেছিল? অধীর ধীরে ধীরে বনলতার রুমের দিকে হাঁটা ধরে। বনলতার রুমটা আজ 5 বছর ধরে তালাবদ্ধ। কাউকে এই রুমে ঢুকতে দেয় না অধীর। আজ 5 বছর পর অধীর বনলতার রুমে ঢুকছে। অধীর রুমে ঢুকে একটা শূন্যতা কাজ করছে তার মনে। সবই আছে কিন্তু মানুষটাই আজ নেই। সব স্মৃতি হয়ে ভাসছে অধীরের চোখের। বোনের সাথে দুষ্টামি, মারামারি, সবকিছু এক এক করে ভাসছে অধীরের চোখে। অধীরের চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। অধীর পুরো রুমটায় চোখ বুলায়। হঠাৎ আলমারির উপর একটা ছোট বাক্স দেখতে পায়। কৌতূহলবশত সেই বক্সটা নিচে নামায়। দেখে তালা দেওয়া।
অধীর ভাবে হয়তো এই বাক্সে গুরুত্বপূর্ণ কিছু আছে, নয়তো তালা দেওয়া থাকতো না। অধীর তালাটা ভেঙে ফেলে ভিতরে দেখতে পায় একটা ডায়েরি এবং অনেকগুলো চিঠি, সাথে কয়েকটা ছবি। ছবিটা দেখে অধীর অবাক হয়ে যায়। বিড়বিড় করে বলে, ওর ছবি এখানে কেন? অধীর ভাবে, এত বড় একটা সত্যি কি করে আমার থেকে লুকিয়েছিল? যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছি, সেই আমাকে এত বড় ধোঁকা দিল, আমার বোনকে আমার থেকে কেড়ে নিল। আর আমি কি না এতদিন আমার বোকা রানীকে ভুল বুঝে এসেছি। আমার পাখিটা কি আমাকে ক্ষমা করবে? আমি কিভাবে দাঁড়াবো ওর সামনে? আমার পাখিটাকে যে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি, এখন আমি কি করে মানাবো আমার পাখিটাকে? অধীর এবার যেন রাগে ফেটে পড়ে চোখ মুখ লাল হয়ে গেছে। দাঁত দাঁত পিষে বলে উঠে, তুই আমার এত বড় সর্বনাশ করেছিস, তুই আমার বোকা রানীকে আমার থেকে আলাদা করেছিস, আমার বোনকে তুই আমার থেকে কেড়ে নিয়েছিস। তোকে আমি ছাড়ব না, তুই বাঁচবি না, অনেক কষ্ট দিয়ে মারব তোকে। এতদিন তুই একা একা খেলেছিস, এখন দুই পক্ষ থেকেই খেলা হবে। তোর সাথে খেলে মজা পাবো, এবার তোরও মরণ নিশ্চিত, তোকে ছাড়ব না আমি। অধীর রুম থেকে বেরিয়ে যায়। তার মনে যেন অশান্তির জোয়ার বয়ে যাচ্ছে, কিছুতেই শান্তি পাচ্ছে না। এত বড় সত্যি সে আজ জানতে পেরেছে। মন চাচ্ছে নিজেকে নিজেই খুন করে ফেলতে। কি করে পারল সে তার পাখিটাকে এভাবে কষ্ট দিতে? তার অন্তরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। যতক্ষণ পর্যন্ত সে তার বোনের খুনিকে শাস্তি দিতে না পারবে, তার এই প্রতিশোধের আগুন জ্বলবে বই কি কমবে না। এখন তার পাখিকে দেখতে হবে, নয়তো দম বন্ধ হয়ে মারা যাবে মনে হচ্ছে অধীরের। অধীর চুপি চুপি গিয়ে আরিশার রুমে ঢুকে। আরিশার বিছানার কাছে গিয়ে দাঁড়ায়। আরিশা এলোমেলো হয়ে বিছানায় ঘুমিয়ে আছে। অধীর আরিশার কাছে গিয়ে বসে কপালের ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে চুমু খায় কপালে। অধীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরিশার মুখের দিকে, যেন হাজার বছরের তৃষ্ণা মিটাচ্ছে। অধীর আরিশার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আরিশার দিকে তাকিয়ে বলে, আর তোমাকে কষ্ট দিব না পাখি, আর কাউকে তোমাকে কষ্ট দিতেও দিব না। আমি তোমার পাশে আছি, থাকবো আজীবন। তোমাকে খুশি করতে যা যা প্রয়োজন আমি সব করব। আমি তোমাকে ভালোবাসি, জানি তুমি আমার উপর অভিমান করে আছো, আমাকে সহজে মেনে নিতে পারবে না, কিন্তু আমিও তোমায় কথা দিচ্ছি, তোমার মনে আমার প্রতি আবার ভালোবাসার জন্ম দিব। তোমাকে কষ্ট নয়, পরম ভালোবাসায় আগলে রাখব। তোমাকে মানিয়ে নিতে যা যা করার প্রয়োজন আমি তাই করব। আমাকে তুমি ছেড়ে যেও না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না পাখি। আর যারা আমাদের ক্ষতি করতে চেয়েছে তাদের শাস্তি খুব শীঘ্রই হবে পাখি। এই বলে অধীর আরিশার হাতে চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে যায়। সকাল। আজ রুহির বিয়ে, তাই পুরো বাড়ি বিয়ের জন্য সাজানো হচ্ছে। ছোটরা দৌড়াদৌড়ি করছে, বড়রা কাছে ব্যস্ত। পুরো বাড়িতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আরিশাও সকাল সকাল উঠে নামাজ কোরআন পড়ে মায়ের কাজে সাহায্য করতে হাত লাগায়। নীলিমাও এসেছে, সেও সবার হাতে হাতে কাজ করছে। পার্লার থেকে মেয়েরা এসেছে রুহিকে সাজাতে। সব মেয়েরা সাজতেন বসে যায়। আরিশা নীলিমাও সব কাজ সেরে নিজেদের তৈরি করতে রুমে যায়। আজ আরিশা লেহেঙ্গা পরেছে, হালকা সাজিয়ে দিয়েছে নীলিমা আরিশাকে। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, পরীদের মতো লাগছে আরিশাকে। নীলিমাও নিজেকে তৈরি করে নেয়। আরিশা যখন রুম থেকে বের হয় সবাই আরিশার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। অন্যদিকে অধীরের নজর যেন সরছেই না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরিশার দিকে। মন চাইছে তার পাখিটাকে কোথাও লুকিয়ে রাখতে, যাতে কেউ দেখতে না পায় তার পাখিটাকে। শুধু সেই দেখবে তার পাখিকে, আর কারো দেখার কোনো অধিকার নেই তার পাখিকে। অধীর আরিশার দিকে তাকিয়ে আনমনেই গিয়ে উঠে, এত দেখি তবুও কেন? দেখারই স্বাদ মিটে না।
অধীরের এভাবে তাকিয়ে থাকতে দেখে অধীরের এক বন্ধু জয় অধীরকে ধাক্কা দিয়ে বলে ওঠে, এভাবে তাকিয়ে আছিস কেন? নজর লেগে যাবে তো। অধীর মুচকি হেসে বলে, নজর তো সেই কবেই লেগে গেছে। আরিশা আসার সময় ইরিনার সাথে ধাক্কা লাগে। ইরিনা রেগে আরিশাকে থাপ্পড় দিতে হাত ওঠায়। এমন সময় ইরিনার হাতটা কেউ ধরে নেয়। ঠাসঠাস করে ইরিনার গালে থাপ্পড় মারে। আরিশা তাকিয়ে দেখে অধীর। সবাই অবাক হয়ে যায়। সাথে আরিশাও যেন টপকে আকাশ থেকে পড়ে। অধীর ইরিনাকে বলে, তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? এখনো সময় আছে, নিজেকে শুধরে নে, নয়তো একদিন তোরও পস্তাতে হবে। আর কোনো দিন যদি দেখেছি ওর গায়ে হাত তোলার চেষ্টা করেছিস, তোর হাত আমি ভেঙে গুড়িয়ে দিতে দ্বিতীয়বার ভাবব না। আরিশা তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। কাকে দেখছে সে? সে কি স্বপ্ন দেখছে? অধীর আরিশার হয়ে প্রতিবাদ করছে। এ কি আদৌ সম্ভব? আরিশা নীলিমাকে বলে, এই নীলিমা, আমাকে ধরতো তুই, আমি মনে হয় এখন অজ্ঞান হয়ে যাব। নীলিমা আরিশার এরূপ কাণ্ড দেখে ঠোঁট চেপে হাসে। ইরিনার আগে দুঃখে অপমানে সেখান থেকে হনহন করে চলে যায়। অধীর এবার আরিশার দিকে এগিয়ে আসে, আরিশাকে বলে, তোরও কোথাও লাগেনি তো? আরিশা কোনোরকম নিজেকে সামলে নিয়ে বলে, না, আমার কোথাও লাগেনি, আমি একদম ঠিক আছি। আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। এই বলে আরিশা নীলিমাকে নিয়ে রুহির রুমের দিকে চলে যায়। অধীর মনে মনে বলে, খুব অভিমান জমেছে আমার উপর, তাই না? তোর সব অভিমান অভিযোগ আমার ভালোবাসা দিয়ে কাটিয়ে দেবট। রুহান নীলিমাকে দেখে বলে, হাই বিআইন সাহেবা, আপনাকে তো আজ দারুণ লাগছে দেখতে। আমি হয়তো আজ জলে পুড়ে ছাই হয়ে যাব আপনার এই রূপের আগুনে। নীলিমা বলে, এই আপনার কি হয়েছে? মাথা ঠিক আছে আপনার? পাগলের মতো এমন আবোল তাবলো বকছেন কেন? রুহান বলে, আপনাকে দেখার আগে মাথা আমার পুরাই ঠিক ছিল, কিন্তু আপনাকে দেখার পর থেকে আমার কোনো কিছুই ঠিক নাই বিআইন সাহেবা। নীলিমা বিরক্ত নিয়ে তাকায় রুহানের দিকে। তাকিয়ে বলে, পাগল একটা। রুহান গিয়ে উঠে, আমায় গারদে পাঠিয়ে দাও। আমার মনের কথা জেনে নাও। আমি পাগল, পাগল, এক মহাপাগল। আমি পাগল, পাগল, এক মহাপাগল। আমি তোমারই জন্য পাগল। নীলিমা রাহুলকে ধাক্কা দিয়ে সেখান দৌড়ে চলে যায়। রুহান নীলিমার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, পালিয়ে আর যাবে কোথায়? এই পাগলের কাছেই আসতে হবে তোমার। সব নিয়ম কানুন মেনে বিয়েটা হয়ে যায়। রুহিকে বিদায় দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। রাতে আরিশা ফ্রেশ হয়ে রুমে আসে, এমন সময় পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। আরিশা অন্ধকারে ভয় পেয়ে যায়। হঠাৎ কেউ একজন আরিশার মুখ চেপে ধরে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না আরিশা। আরিশার ভয় লাগছে। আরিশা মনে মনে বলছে, কে হতে পারে? এভাবে কেন ওকে ধরেছে? ওর কোনো ক্ষতি করবে না তো? আরিশা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। লোকটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আরিশাকে। আরিশা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে দেখতে চায় লোকটা কি করে তার সাথে। কিছুক্ষণ পর আরিশা টের পায় তার কাঁধে পানির ফোঁটার মতো কিছু পড়ছে। আরিশা চমকে যায়, মনে মনে ভাবে, লোকটা কি কাঁদছে নাকি? কিন্তু কাঁদছে কেন? লোকটাই বা কে? এসব ভাবছিল, হঠাৎ লোকটা আরিশাকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। বিদ্যুৎ চলে আসে। আরিশা সেখানেই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আরিশা বিড়বিড় করে বলে, আচ্ছা, লোকটা কে? আরিশ ভাইয়া হবে কি? না, আরিশ ভাইয়া হবে কেন? সে তো আমায় সহ্যই করতে পারে না। সে কি করে হবে? আরিশা আর এসব নিয়ে ভাবে না, বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সকাল 9টা। আরিশা চাকরির ইন্টারভিউ দিতে বাড়ি থেকে বের হয়। আরিশা নিজের পায়ে দাঁড়াতে চায়। এভাবে অন্যের টাকায় আর কতদিন চলবে? যদিও তার বাবা অনেক টাকা সম্পত্তি রেখে গেছে, এর ভাগ আরিশায় কখনো চাইবে না গিয়ে। আরিশা নিজে কিছু করতে চায়।
কারো উপর নির্ভর হয়ে সে আর থাকতে চায় না। মেয়ের সিদ্ধান্তে কিছু বলেনি ইয়াসমিন খান। তিনিও চান তার মেয়ে কিছু করে নিজের পায়ে দাঁড়াক, নিজে কিছু করুক, স্বাবলম্বী হোক। তিনিও এ ব্যাপারে মেয়েকে উৎসাহ দিয়েছেন। আরিশা সিদ্ধান্ত নিয়েছে একটা চাকরি পেয়ে গেলে সে আর তার মা এইখানে থাকবে। এখান থেকে চলে যাবে, যেখানে তাদের কোনো মূল্য নেই, সম্মান নেই, যেখানে থেকে তাদের অপমান, অবহেলা পেতে হয়। সেখানে থেকে নিজেদের কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে নিজের মতো তৈরি করতে হবে, যাতে নিজেকেও একটু মানসিক শান্তিতে রাখা যায়। অযথা অন্যের কাছে অবাঞ্ছিত হওয়ার চেয়ে তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখাই শ্রেয়। অত্যন্ত নিজেকে একটু ভালো তো রাখা যাবে। 10টায় চৌধুরী ইন্ডাস্ট্রিতে আরিশা গিয়ে অফিসে পৌঁছায়। গিয়ে দেখে তার মতো অনেকে এসেছে চাকরির ইন্টারভিউ দিতে। আরিশা মনে মনে বলে, চলে তো এলাম, এখন চাকরিটা হলেই হলো। আরিশা জীবনের প্রথম এসেছে ইন্টারভিউ দিতে, তাই একটু ভয় ভয় লাগছে তার। আরিশার ভয় মাখানো মুখ, অস্থিরতা সবকিছুকেও একজন খুব করে উপভোগ করছে। আর মুচকি মুচকি আসছে। সবাইকে রেখে আরিশার ডাক পড়ে। ম্যানেজার আরিশাকে বলে, আপনি আসুন আমার সাথে। আরিশাও ম্যানেজারের পিছু পিছু গিয়ে বসের রুমে গিয়ে ঢুকে বসে হিসেবে যাকে দেখল আরিশা, তাকে দেখে আরিশা অবাক হয়ে তাকিয়ে থাকে। আরিশা অবাক হয়েই বলে উঠে, আদিত্য ভাইয়া আপনি? আদিত্য মুচকি হেসে বলে, কেন অন্য কাউকে আশা করছিলে নাকি? আরিশা আমতা আমতা করে বলে, না মানে আপনি এখানে? আদিত্য বলে, এটা আমার বাবার অফিস, আমি মাঝে মাঝে এখানে আসি। বাবা কয়েকদিন ধরে অসুস্থতায় এসেছি, আর এসে দেখা যাচ্ছে ভালোই হলো তোমার দেখা পেয়ে গেলাম। আরিশা কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। আদিত্য মনে মনে খুব খুশি হয়। আদিত্য দেখেই বুঝেছিল আরিশা চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। আদিত্য আরিশাকে চাকরির বিষয়ে কিছু জিজ্ঞেস করেনি। কেন চাকরি করতে চাইছে, নিজেদের কোম্পানি রেখে এখানেই বা কেন এসেছে তার কিছুই জিজ্ঞেস করেনি। তার জন্য তো ভালো হয়েছে, আরিশা এখন থেকে তার চোখের সামনেই থাকবে, তাকে সব সময় দেখতে পাবে। এটাই তার কাছে অনেক কিছু। কিছু না ভেবেই আদিত্য বলে, তোমার চাকরি কনফার্ম, তুমি চাকরিতে জয়েন করতে পারো। আরিশা তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। ইন্টারভিউ নিল না, চাকরির ব্যাপারে কিছু জিজ্ঞেস করল না বলে কিনা চাকরি কনফার্ম। এটা কোনো কথা হলো? আরিশা বলে, কিন্তু ইন্টারভিউ। আদিত্য মুচকি হেসে বলে, তোমার ইন্টারভিউ দিতে হবে না, আজ বাসায় চলে যাও, রেস্ট নাও, কাল থেকে জয়েন করো। আরিশা আর কথা বাড়ায় না, আদিত্যকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। প্লাস অন্যদিকে অধীর হন্য হয়ে খুঁজছে আরিশাকে। কলেজে গিয়েছিল আরিশার খোঁজে, সেখানেও নেই। বাড়িতে নেই, কোথায় গেল মেয়েটা? অধীর ভাবছে, ও আবার আরিশার সাথে কিছু করেনি তো? না, আমার ওকে খুঁজে বের করতে হবে। ওর কোনো ক্ষতি হতে দিব না আমি। অধীর বেরুতে যাবে, তখনই আরিশাকে দেখা যাচ্ছে গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে। আরিশাকে দেখে অধীর স্বস্তির নিঃশ্বাস ফেলে দৌড়ে আরিশার কাছে যায়। গিয়ে আরিশার বাহু ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে ওঠে, তুই কোথায় গিয়েছিলি হে? কত টেনশন হচ্ছিল জানিস? পাগল হয়ে যাচ্ছিলাম আমি তোকে দেখতে না পেয়ে। অধীরের কথা শুনে আরিশা তাচ্ছিল্যের একটা হাসি দেয়। অধীরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে উঠে, কেন আমাকে নিয়ে আপনার টেনশন হবে কেন? আর কেনই বা আমার জন্য পাগল হতে যাবেন? আমি কি হই আপনার? আমি তো নষ্টা মেয়ে, চরিত্রহীন, ছেলেদের নিজের জালে ফাঁসিয়ে নেই। গায়ে পড়া ছেলেদের সাথে ধলার্লি করি। আমি খুনি, খারাপ মেয়ে, বাজে মেয়ে। তাহলে এই খারাপ মেয়েটাকে নিয়ে এত চিন্তা করার কি আছে? আপনি আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে চিন্তা করুন, তাকে সময় দিন। আমার পিছনে আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না। আমাকে আমার মতো থাকতে দিন।
আর কয়েকটা দিন সময় দিন, আমি কোনোদিন আপনার চোখের সামনেও আসব না। এই বলে আরিশা চলে যায়। আর অধীর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আরিশার বলা শেষ কথাটা বারবার তার কানে বাজছে, যে কোনোদিন আপনার চোখের সামনেও আসব না। তাহলে কি তার পাখিটা তার উপর অভিমান করে চলে যাবে কোথাও? তার থেকে দূরে চলে যাবে? কিন্তু সে কি করে থাকবে আরিশাকে ছেড়ে? আরিশাকে ছাড়া সে মরেই যাবে। একটা কিছু করতে হবে শীঘ্রই। আরিশা রুমে গিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে। অধীরকে এতগুলো কথা শুনতে পেরে তার খুব শান্তি অনুভব হচ্ছে। আরিশা ফিরে যায় 1 মাস আগে। অধীর ইউকে থেকে আসার কয়েকদিন পরেই একটি মেয়েকে তার সাথে করে বাড়িতে নিয়ে আসে। সবার সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটির নাম তৃষা। অধীর আর তৃষা একসাথেই পড়াশোনা করেছে, সেখান থেকেই তাদের পরিচয়। তৃষাকে নিয়ে আরিশার কাছে গিয়ে আরিশাকে উদ্দেশ্য করে বলে, এই দেখ আমার ভালোবাসাকে, আমরা একে অপরকে খুব ভালোবাসি। কয়েকদিন পর আমরা বিয়ে করব। আরিশা তখন চোখে অশ্রু নিয়ে বলেছিল, কিন্তু তুমি তো আমায় ভালোবাসতে অধীর ভাইয়া। কি করে ভুলে গেলে আমায়? তাহলে কি আমার প্রতি তোমার ভালোবাসা মিথ্যা ছিল, শুধুই অভিনয় করেছ আমার সাথে? অধীর হু হু করে হেসে বলেছিল, তোর মতো নষ্টা, চরিত্রহীন, খুনি মেয়েকে ভালোবাসবে এই অধীর খান? কখনো না। শুধু স্বপ্নই দেখতে পারবি এই অধীর খানকে নিয়ে, কোনোদিন তা পূরণ করতে পারবি না। চলো যান, ওর সাথে আজাইরা কথা বলার ইচ্ছে আমার নেই। এই বলে অধীর তৃষ্ণাকে নিয়ে চলে যায়। একবারও পিছনে ফিরে তাকায় না। পিছনে তাকালে হয়তো দেখতে পেত এক বিরোহিনী চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। ফোনের রিংটোনের আওয়াজে আরিশা অতীত থেকে ফিরে আসে। আরিশা ফোনের মেসেজ টোনে ভাবনা থেকে বেরিয়ে আসে। ফোনটা হাতে নিয়ে দেখতে পায় কিছু ছবি পাঠিয়েছে কেউ। আরিশা ছবিগুলো সিন করে দেখতে পায়। তৃষ্ণা আর অধীরের অন্তরঙ্গ অবস্থায় বেশ কয়েকটা ছবি। ছবিগুলো দেখে আরিশার কোনো ভাবান্তর হয় না। সে ভাবলেশীনভাবে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। আরিশার এসব কিছুই বিশ্বাস হয় না। অধীর যাই করুক, অত্যন্ত এরকম নোংরা কাজ অধীর করবে না। কেউ তাকে ভুল বুঝানোর জন্য এমন করছে তা আরিশা খুব ভালোভাবেই বুঝতে পারছে। কারণ আরিশা অধীরকে বিশ্বাস করে, অধীর কখনো এমন করবে না। ভালোবাসা বিশ্বাসে হয়, আর সেই বিশ্বাসটাই আরিশা অধীরকে করে। অধীর হয়তো তাকে সেই বিশ্বাসটা করতে পারেনি। সেটা একান্তই অধীরের ব্যাপার। কিন্তু আরিশা তো অধীরকে ভালোবেসেছিল, এখনো বাসে। কিন্তু কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে অধীরের সামনে দাঁড়াবে না। আর কয়েকটা দিন পরে এখান থেকে তার মাকে নিয়ে চলে যাবে। আরিশা ছবিগুলো তার ফোনে সেভ করে নেয়। হয়তো কাজে লাগতে পারে। ফোনটা রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ইয়াসমিন খান রুমে এসে আরিশাকে বলে, কি রে মা, কখন এলি? আরিশা মুচকি হেসে বলে, এই তো মা, কিছুক্ষণ হলো এসেছি। মা, একটা খুশির খবর আছে। ইয়াসমিন খান, কি খবর রে মা? আরিশা, মা, আমার চাকরি হয়ে গেছে। হয়তো আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ইয়াসমিন খান মেয়ের কথায় খুশি হয়ে মেয়েকে জড়িয়ে ধরে আর বলে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি মা। দোয়া করি তুই আরও এগিয়ে যা। আল্লাহ তোরও মঙ্গল করুক। এই বলে ইয়াসমিন খান আরিশার কপালে চুমু খায়। রাতে খাবার টেবিলে। আজ অনেকদিন পর খাবার টেবিলে সবাই একসাথে হয়েছে। সাথে অধীরও আছে। অধীরের বাবা ইলিয়াস খান আরিশাকে উদ্দেশ্য করে বলেন, মামুনি, শুনেছি তুমি নাকি চাকরি নিয়েছ। আরিশা নম্র স্বরে বলে, জি চাচ্ছু। এই কথা শুনে অধীর খাওয়া থামিয়ে দিয়ে আরিশার দিকে তাকায়। ইলিয়াস খান পুনরায় বলে উঠেন, তোমার কাজে আমরা বাধা দিব না মামুনি। মন দিয়ে কাজ করো। আর কোনো সমস্যা হলে আমাকে বলো, কেমন? আরিশা মাথা দুলায়। অধীর আর খাবার খায় না, হাত ধুয়ে সেখান থেকে চলে যায়। অধীর মা পিছন থেকে ডেকে বলে,
কি রে বাবা, কিছুই তো খেলি না, চলে যাচ্ছিস কেন? অধীর, আমার পেট ভরে গেছে মা, আমি আর খাবো না। কেউ আর কিছু বলে না, খাওয়ায় মনোযোগ দেয়। আরিশা খাওয়া শেষ করে রুমে যায়। রুমে গিয়ে দরজা লাগিয়ে পিছনে ঘুরতেই চমকে যায়। অধীর তার বিছানায় বসে আছে। আরিশা ভাবছে, অধীর এখানে কেন? কোনোদিন তো তার রুমে অধীর আসেনি, তাহলে আজ কেন হঠাৎ তার রুমে এলো? অধীর আরিশার কাছে এসে দাঁড়ায়। অধীর, তুই চাকরি নিয়েছিস কেন? আর কার অনুমতিতে তুই চাকরি নিয়েছিস? আরিশা, আমি আমার নিজের মতেই চাকরি নিয়েছি, কারো অনুমতির আমার প্রয়োজন নেই। আর আপনি আমার রুমে এসেছেন কেন? যান, বের হয়ে যান রুম থেকে। অধীর বলে, তুই আদিত্যের অফিসে চাকরি নিয়েছিস তাই না? তুই কাল গিয়ে ওকে না করে আসবি যে আমি চাকরি করব না। এমন কথায় আরিশা তেতে উঠে বলে, কেন আমি না করব? আমি চাকরি করব আমার ইচ্ছায়, সেখানে আপনি নাক গলাবার কে? আমি তো আপনার বেলায় কিছু বলি না। তাহলে আপনি কেন এসেছেন আমার কাজের বাগড়া দিতে? এতদিন কোথায় ছিলেন? এতদিন তো আমায় সহ্যই করতে পারতেন না, হঠাৎ করে এত দরদ আসলো কোথায় থেকে? নাকি এটাও আমাকে কষ্ট দেওয়ার নতুন কোনো ফাঁদ পেতেছেন আপনি? দয়া করে আপনি আমার কোনো কাজে বাধা দিবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। এই বলে আরিশা আদিত্যকে রুমে থেকে টেলে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। আর এদিকে অধীর আহাম্মকের মতো দরজার সামনেই দাঁড়িয়ে থাকে। হয়তো ভাবছে, এটা কি হলো তার সাথে, যে মেয়ে তার হাজার অপমান, অবহেলা, অত্যাচার সহ্য করেও কোনো কথা বলেনি, আজ কয়েকদিন ধরে সেই মেয়েই তাকে কথা শোনাচ্ছে, আবার আজ রুম থেকে বের করেও দিল। এটা কি করে সম্ভব? সকাল 10টা। আরিশা খাওয়া দাওয়া সেরে অফিসে চলে যায়। নীলিমা কলেজে যায়, সেখানে ঘটে আরেক কাণ্ড। হঠাৎ করে রুহান কোথা থেকে এসে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে নীলিমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলতে শুরু করে, আমার স্বপ্নচারিণী, তোমায় প্রথম দেখায় এক অদ্ভুত ফিল। তোমার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। আমিও তার ব্যতিক্রম না। তোমার চাঞ্চল্যতা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তোমার কথা বলার ধরন, তোমার হাসি, সবকিছুতেই একটা জাদু আছে। তোমাকে দেখলেই মনটা অদ্ভুতভাবে হালকা হয়ে যায়। আমি অনেক দিন ধরে এই অনুভূতিটা লুকিয়ে রেখেছি। কখনো তোমাকে বলতেই পারিনি তোমাকে ভালোবাসি। আমি যেদিন তোমায় প্রথম দেখেছি, সেই দিন থেকেই তোমাকে ভালোবেসেছি। স্বপ্নচারিণী নাম সেই থেকে তোমাকেই দিয়েছি। তুমি শুধু আমার পছন্দের মানুষ নও, তুমি সেই মানুষ যাকে আমি আমার জীবনের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় দেখতে চাই। থাকবে তো আমার জীবনের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। নীলিমা অবাক হয়ে তাকিয়ে থাকে রুহানের দিকে। এত সুন্দর করে কেউ প্রপোজ করতে পারে, রুহান না দেখলে জানতেই পারত না। কি সুন্দর করে তার মনের অনুভূতির কথা তুলে ধরেছে। নীলিমা আর দেরি করে না, রুহানের হাত থেকে ফুলগুলো নিয়ে নেয়। কারণ নীলিমাও রুহানকে মনে মনে পছন্দ করত। নীলিমা রুহানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, থাকবো আপনার জীবনের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। নীলিমার কথায় রুহান উঠে দাঁড়ায়, খুশিতে নীলিমাকে জড়িয়ে ধরে। অন্যদিকে সেই অজ্ঞাত ব্যক্তি আরিশার ছবিটা হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলে, তোমাকে আমি অন্য কারো হতে দেব না আরু। তুমি শুধু আমার হবে, শুধুই আমার। তোমাকে পেতে যা যা করতে হয় আমি তাই করব। যদি ওই অধীরকে খুন করতে হয়, তাহলে আমি তাই করব। তবুও আমি তোমাকেই চাই। সকাল 10টায় আরিশা অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। আদিত্য আরিশাকে দেখে গাড়ি থামায়। আরিশা আদিত্যকে দেখে বলে, আপনি এখানে? আদিত্য বলে, এদিকে কিছু কাজ ছিল তাই এসেছিলাম। তুমি তো অফিসে যাবে, গাড়িতে উঠো, দুজন একসাথেই যাই। আরিশা প্রথমে না করলেও আদিত্যর জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। মুচকি হেসে গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে অধীর ছাদ থেকে এতক্ষণ আদিত্য আর আরিশাকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছিল। রাগে তার হাত মুষ্টিবদ্ধ করে নেয়।
অধীরের মন চাইছে আদিত্যকে উপর থেকে আছাড় দিয়ে ফেলে হাত পা ভেঙে দিতে। তার একদম সহ্য হচ্ছে না আরিশার সাথে আদিত্যকে দেখে। অধীর রেগে হনহন করে ছাদ থেকে নেমে যায়। অধীরকে নিচে নামতে দেখে তৃষ্ণা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে অধীরকে। অধীর না দেখেই তৃষ্ণাকে ধাক্কা দিয়ে ফেলে তার রুমে চলে যায়। তৃষ্ণা নিজেকে সামলিয়ে মনে মনে বলে, এর আবার কি হলো, এমন রেগে আছে কেন? তৃষ্ণা আর কিছু না ভেবে অধীরের মায়ের কাছে চলে যায়। অধীর রুমে গিয়ে সব জিনিসপত্র ভাঙচুর করছে আর বিড়বিড় করে বলছে, শুধু তোর কারণে আমাদের মাঝে এতটা দূরত্ব, শুধু তোর কারণে আমার পাখিটাকে এত কষ্ট দিয়েছি, কত অপমান করেছি, শুধু তোর কারণে আমি প্রতিনিয়ত আমার পাখিটাকে ভুল বুঝে এসেছি, শুধু তোর কারণে এই হাত দিয়ে আমার বোকারানিকে মেরেছি, অথচ সে ছিল সম্পূর্ণ নির্দোষ। আমার নিষ্পাপ ফুলটাকে দিনের পর দিন আঘাত করে যে পাপ আমি করেছি, সেই পাপ আমি মোচন করব কি দিয়ে? কি করব আমি? কি করে মানাবো আমার বোকারানিকে? সে কি আমায় ছেড়ে চলে যাবে? আমি আমার ফুলটাকে ছাড়া কি করে থাকব? হে আল্লাহ, এত বড় শাস্তি আমায় দিও না। আমি বাঁচতে পারবো না আমার ফুলটাকে ছাড়া। এই বলে অধীর তার হাত দ্বারা দেয়ালে একের পর এক ঘুষি দিতে থাকে। হাত থেকে রক্ত বের হচ্ছে, সেদিকে অধীরের কোনো ভ্রুক্ষেপেই নেই। সে নিজেকে শাস্তি দিতে ব্যস্ত, কারণ এই হাত দিয়েই তো তার পাখিকে দিনের পর দিন আঘাত দিয়েছে। অধীর আবারও বলে উঠে, তোকে আমি ছাড়ব না। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আরিশা অফিসে নিজের জন্যে নিজের কাজে ব্যস্ত, আর আদিত্য আরিশাকে দেখতে ব্যস্ত। আরিশার অস্বস্তি হচ্ছে এভাবে আদিত্যকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে, কিন্তু সংকোচে কিছু বলতে পারে না। নিজের মতো নিজে কাজ করতে থাকে। অফিসে ছুটির সময় আদিত্য আরিশাকে ডেকে বলে, আরিশা চলো তোমাকে পৌঁছে দেই বাসায়। আরিশা বলে, পৌঁছে দিতে হবে না, আমি যেতে পারবো। আদিত্য, আমি এদিক দিয়েই যাব, চলো আমার সাথে। আরিশা, আপনার বাসা তো আমাদের বাসার উল্টো দিকে, তাহলে আপনি এদিক দিয়ে যাবেন কেন? আদিত্য আমতা আমতা করে বলে, না মানে, এদিকে আমার এক বন্ধুর বাড়ি, ওর সাথেই যাব দেখা করতে। ডাহা মিথ্যা কথা। আর কথা বাড়ি না তো চুপচাপ গাড়িতে উঠো, নয়তো কোলে করে গাড়িতে বসাবো। আদিত্য এর কথা শুনে আরিশা হকচকিয়ে যায়। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। যদি সত্যি সত্যি আদিত্য কোলে তুলে নেয়, তাহলে আর আরিশার মান সম্মান থাকবে না। সেই ভয়ে আরিশা গাড়িতে উঠে বসে। আদিত্য মুচকি হেসে নিজে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। আরিশার বাসার সামনে আরিশাকে নামিয়ে দিয়ে বাড়ি জানিয়ে আদিত্য চলে যায়। আরিশাও বাড়ির ভিতরে ঢুকে, আর এটাও অধীর দেখতে পায়। তার রাগ যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। আরিশা নিজের রুমের দিকে যাচ্ছিল। অধীর আরিশার সামনে এসে দাঁড়ায়। অধীর আদিত্যের সাথে তর এত কিসের কথা? আর ওর সাথেই বা কেন এভাবে আসা যাওয়া হচ্ছে? আরিশা ভাবলেশীনভাবে বলে, আমার অফিসের বসও, স্বাভাবিক তার সাথে কথা বলতেই পারি। আর যাওয়া আসাটা এটা আমার ব্যাপার, কার সাথে কথা বলবো আর কার সাথে বলবো না, কার সাথে চলাফেরা করব বা করব না, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনার এত জলে কেন? অধীর বলে, তুই আদিত্যের সাথে বেশি মেলামেশা করবি না, ওর থেকে দূরে দূরে থাকবি। ওকে আমার একদম সহ্য হয় না। আরিশা, আপনার সহ্য হোক বা না হোক তাতে আমার কিছু যায় আসে না। এই বলে আরিশা সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে অধীরকে শুনিয়ে গাইতে থাকে। আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে, আমি কারো হলে তোমার কেন জ্বলে? অধীর আরিশার যাওয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে ওই অজ্ঞাত ব্যক্তি আজ আদিত্যের সাথে আরিশাকে দেখে নিয়েছিল। সে আরিশার ছবিটা হাতে নিয়ে হেসে বলে, অনেক উড়েছ আমার আরু পাখি, এবার আর তোমায় উড়তে দেওয়া যাবে না। তোমাকে আমার খাঁচায় বন্দী হওয়ার সময় এসে গেছে। আমার খাঁচায় বন্দী হওয়ার জন্য প্রস্তুত হও।
পাখি। তার ঠোঁটে লেগে আছে এক রহস্যময় হাসি। রাতে খাবার টেবিলে অধীরের বাবা ইলিয়াস খান সবার উদ্দেশ্যে বলেন, তোমাদের কিছু বলতে চাই। সবাই উৎসুক দৃষ্টিতে তাকায় ইলিয়াস খানের দিকে। কি বলবেন তিনি তা শোনার আগ্রহ তাদের। ইলিয়াস খান সবাইকে নিজের দিকে মনোযোগ দিতে দেখে বলেন, ইমরান বেঁচে নেই, আরিশারও বিয়ের বয়স হয়ে গেছে। আমি ইমরানের জায়গা থেকে ইমরানের দায়িত্ব পালন করতে চাই। তাই আমি তোমাদেরকে না জানিয়ে আরিশার বিয়ে ঠিক করেছি। ছেলেকে তোমরা ভালো করেই চিনো, খুব ভালো ছেলে সে। এই কথা শুনে অধীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অধীরের মা জিজ্ঞেস করে, কে ছেলেটা? ইলিয়াস খান বলেন, আসিফের সাথে বিয়ে ঠিক করেছি, ছেলেটা খুব ভালো। আসিফের কথা শুনে অধীরের মাথায় যেন বাজ পড়ল। এটা কি করে সম্ভব? কিছুতেই এটা হতে দেওয়া যাবে না। অধীর আরিশার দিকে তাকায়, দেখে আরিশার কোনো ভাবান্তর নেই, সে একমনে খেয়ে যাচ্ছে। এতে অধীরের আরো রাগ উঠে যায়। অধীর তার বাবাকে বলে, তুমি কাউকে না জানিয়ে বিয়ে ঠিক করে এসেছো কেন বাবা? এছাড়া এতে আরিশার মতো আছে কি না তা না জেনেই বিয়ে ঠিক করে আসলে। ইলিয়াস, আমার মামুনি কখনো আমার কথা অমান্য করবে না, এটা আমার বিশ্বাস। এই ভরসা করেই আমি বিয়ে ঠিক করে এসেছি। এছাড়া আমি আমার মামুনির জন্য কোনো খারাপ ছেলে পছন্দ করব না অবশ্যই। রুহির মতো আরিশাও আমার আরেক মেয়ে। এই কথা বলে উনি আরিশার দিকে তাকায়। ইলিয়াস, মামনি তোমার এই বিয়েতে কোনো আপত্তি আছে? আরিশা অধীরের দিকে তাকায়, মনে পড়ে যায় আরিশার প্রতি অধীরের অপমান, অবহেলা, অত্যাচারের কথা। আরিশা অধীরের থেকে চোখ সরিয়ে ইলিয়াস খানের দিকে তাকিয়ে বলে, না চাচ্ছু, আমার কোনো আপত্তি নেই। আপনার যা ভালো মনে হয় তাই করেন। এই বলে আরিশা খাবার টেবিল থেকে নিজের রুমে চলে যায়। আর এদিকে অধীর আরিশার যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। অধীর রাতে নিজের বিছানায় শুয়ে ছটপট করছে। তার খুব কষ্ট হচ্ছে, দু চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে। সে কি করে থাকবে তার পাখিকে ছাড়া? সে মরে যাবে তার পাখিকে ছাড়া। এই বিয়েটা কিছুতেই হতে দিবে না সে। যদিও আরিশাকে বিয়ে দিতে হয়, তাহলে অধীরের দাফন আগে দিতে হবে। সে বিছানা থেকে উঠে বসে আরিশার কাছে যাওয়ার জন্য। অন্যদিকে আরিশারও ভালো লাগছে না, তার চোখেও পানি। যেমনই হোক ভালোবাসে তো সে ওই পাষাণ লোকটাকে। কি করে থাকবে আরিশা ওই পাষাণ লোকটা ছাড়া? কিন্তু যখন অধীরের অপমানের কথা মনে হয়, তখন যেন অধীরের প্রতি তার ভালোবাসাটা ফুটবল হয়ে যায়। আরিশা চোখের পানি মুছে নেয়। সে আর কাঁদবে না। কার জন্য কাঁদবে সে, যে চোখের সামনে অন্য মেয়েকে নিয়ে ঘুরেছে, অন্য মেয়েকে ছুঁয়েছে, সবার সামনে পরিচয় দিয়েছে সে তার ভালোবাসার মানুষ। তাহলে কেন কাঁদবে ওই লোকটার জন্য? হেসেই না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই। অধীর এমন সময় আরিশার রুমে ঢুকে। অধীরকে দেখে আরিশা একটু অবাক হয়। অধীর দৌড়ে এসে আরিশাকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, আরিশা প্লিজ পাখি, আমার এই বিয়েটা তুই করিস না। আমি মরে যাব তোকে ছাড়া বাঁচতে পারবো না আমি। প্লিজ পাখি, তুই বাবাকে না করে দে যে তুই বিয়েটা করবি না। আরিশা ধাক্কা দিয়ে অধীরকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে, আমাকে বিয়ে করতে না করছেন কেন? আমাকে ছাড়া আপনি মরে যাবেন কেন? আপনি তো আরও মুক্তি পাবেন। আপনার ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পারবেন। এছাড়া আপনারাও তো কয়েকদিন পর বিয়ে করবেন। অধীর বলে, আমি অনুতপ্ত আরিশা, আমাকে ক্ষমা করে দে ফুল। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না, আমি সত্যিই বলছি তোকে ছাড়া মরে যাব। আর তৃষ্ণার কথা বলছিস, ও তো শুধু আমার ফ্রেন্ড, অন্য কিছু না, শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য এমন করেছি। ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই, সত্যি বলছি পাখি। এছাড়া তৃষ্ণা বিবাহিত, ও আমার কথায় শুধু অভিনয় করেছে। আরিশা শান্ত দৃষ্টিতে অধীরের দিকে তাকিয়ে থাকে। এখন তার কি করা উচিত? সে কি করবে? আসিফকে তার কোনো কালেই পছন্দ ছিল না।
সে আসিফকে বিয়ে করতে চায় না, আবার তার চাচ্চুর কথাও তো অমান্য করতে পারবে না। অধীরের কান্না করাটা তার সহ্য হচ্ছে না। আরিশা বলে, এখন আমি কিছু করতে পারবো না, আমি চাচ্চুর কথার অমান্য করতে পারবো না। অধীর আরিশার দিকে তাকিয়ে বলে, তোরও কিছু করতে হবে না, যা করার আমি করব। তুই শুধু বল ওকে বিয়ে করতে চাস না। আরিশা কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। অধীর তার উত্তর বুঝে যায়। অধীর আরিশাকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে রুম থেকে চলে যায়। পরের দিন আরিশা অফিসে যায়। আদিত্য আরিশাকে নিজের রুমে ডাকে। আদিত্য, ওই দিনের উত্তরটা আমি পাইনি আরিশা। আরিশা আদিত্যকে বলে, আমি আপনার ভালোবাসাকে যথাযথ সম্মান জানাই আদিত্য ভাই, কিন্তু আপনার ভালোবাসা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। আমি দোয়া করি আপনার জীবনে সঠিক মানুষটি আসুক। এই বলে আরিশা রুম থেকে বেরিয়ে যায়। আদিত্য আরিশার যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে বলে, কল্পনাতে দেখি তারে, বাস্তবে করি আশা। জানি সে হবে না আমার, কারণ সে যে আমার একতরফা ভালোবাসা। আদিত্যর চোখ থেকে দু এক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। আরিশা অফিস থেকে বেরিয়ে দেখে আসিফ দাঁড়িয়ে আছে। আরিশাকে দেখে আসিফ মুচকি হেসে বলে, কেমন আছো আরিশা? আরিশা প্রতি উত্তরে বলে, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আসিফ বলে, ভাইয়া ডেকো না প্লিজ, আমি এখন তোমার অন্য কিছু হতে যাচ্ছি। আরিশার অস্বস্তি হয় কিন্তু কিছু বলে না। আসিফ আরিশাকে বলে, ইলিয়াস আঙ্কেল আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে। আজ সবাই মিলে বিয়ের জন্য শপিং করতে যাবে। আরিশা চুপচাপ গাড়িতে উঠে বসে। রাতে অধীর আরিশার রুমে আসে, দেখে আরিশা শুয়ে আছে। আরিশা অধীরকে দেখে বিছানা থেকে উঠে বসে। অধীর আরিশার কাছে যায়। অধীর, আরিশা বনলতার খুনিকে? আমি জানতে পেরেছি, প্রমাণও পেয়েছি। আরিশা চমকে উঠে বলে, কি বলছেন কি আপনি? আপনি কি করে জানলেন? আর খুনিটাই বা কে? একবার শুধু বলেন, ওকে আমি নিজের হাতে খুন করব। অধীর আরিশাকে জড়িয়ে ধরে বলে, শান্ত হ পাখি, সব আমাদের ঠান্ডা মাথায় করতে হবে। এভাবে উত্তেজিত হলে চলবে না পাখি। এর জন্য তোরও সাহায্য লাগবে আমার। আরিশা বলে, আমি করব সাহায্য, এখন বলুন খুনিটাকে। অধীর কিছু একটা বলে। আরিশা কথাটা শুনে থমকে যায়। তার বনলতা আপুর খুনি তাদের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে নির্দ্বিধায়, অথচ আমরা কেউ ধরতেও পারলাম না। আজ আরিশার বিয়ে আসিফের সাথে। আরিশাকে বধূ বেশে সাজানো হয়েছে। অনেক সুন্দর লাগছে আরিশাকে। সবাই খুশি আজ। আরিশাও আজ খুশি, তবে অন্য কারণে। তার এই বিয়ের সাজ অসহ্য লাগছে। কোথাও অধীরকে দেখা যাচ্ছে না। আসিফরা এসে পড়েছে। আরিশাকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়। কাজী সাহেব এসেছে বিয়ে পড়ানোর জন্য। এখন আরিশার ভয় লাগছে, নাচতে নাচতে তো বিয়ে করতে এসে গেল, এখন কি হবে? অধীর কেউ তো কোথাও খুঁজে পাচ্ছে না। যেই কাজী সাহেব কবুল বলার জন্য বলল, তখনই অধীর আসে। আরিশার কাছে এসে আরিশাকে নিজের কাছে নিয়ে নেয়। আর সবার উদ্দেশ্যে বলে ওঠে, এই বিয়ে হবে না। ইলিয়াস খান, কেন এই বিয়ে হবে না? কারণ বলো। অধীর, ও আমার বোনের খুনি, খুন করেছে আমার বনলতাকে। ঘর ভর্তি সব মানুষ যেন এই একটা কথায় পুরো স্তব্ধ হয়ে যায়। কি শুনল ওরা? আসিফ বনলতাকে খুন করেছে। আসিফ, এই অধীর, তোর কি মাথা ঠিক আছে? কি বলছিস সেসব তুই? আমি কেন বনলতাকে খুন করতে যাব? অধীর, হারামির বাচ্চা, তোর কি একটু ভয় নেই, অনুতপ্ত হয় না তোর? কিভাবে পারি সেভাবে ভালো মানুষই মুখোশ পরে ঘুরে বেড়াস? তুই কি ক্লান্ত হস না? আসিফ, আমি তো কিছুই বুঝতে পারছি না, শুধু শুধু আমাকে দোষারোপ করা হচ্ছে। অধীর, তাই? তাহলে এটা কি? তোর ছবি ওর কাছে এলো কি করে? সাথে আরেকটা চিঠি ছুঁড়ে মারে আসিফের মুখে।
আরিশা চিঠিটা হাতে নেয়, শব্দ করে পড়তে থাকে। অধীর ভাই আমার, আমি তোকে একটা কথা গোপন রেখেছি। সবকিছু তোর কাছে শেয়ার করা সত্ত্বেও আমি এই কথাটি তোর কাছে বলিনি, তার জন্য আমি ক্ষমা চাইছি তোর কাছে। রিয়াদকে যখন কলেজে আমি প্রথম দেখি, তখনই তাকে দেখে আমার ভালো লাগে, কিন্তু তাকে বলতে পারিনি। কয়েকদিন পর যখন ও আমাদের সাথে বন্ধুত্ব করলো, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। একদিন জানতে পারলাম ও নাকি আমাকে ভালোবাসে। আমিও তখন রাজি হয়ে যাই, কারণ আমিও তখন তাকে খুব ভালোবেসে ফেলেছিলাম। তখন থেকেই শুরু হয় আমাদের প্রণয়। সারা রাত জেগে কথা বলা, দেখা করা, যা ছিল তোর চোখের আড়ালে। একদিন আরিশা জানতে পারে যে আমি একটা ছেলের সাথে রিলেশনে আছি। আরিশা আমার ছোট হয়েও সেদিন আমাকে বুঝিয়েছিল, কিন্তু আমি ওর ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম যে ওকে ছাড়া আমি কিছুই বুঝতে চাইতাম না, জানতে চাইতাম না। আমি বুঝতে পারিনি আমার ভালোবাসার মানুষটিই আমাকে খুব বাজেভাবে ঠকাবে, আমাকে মৃত্যু যন্ত্রণা দিবে, ঠিকরির কথা বলে আমার থেকে টাকা নিত। আমরা একদিন অনাকাঙ্ক্ষিতভাবেই একে অপরের খুব কাছে এসেছিলাম। একদিন রিয়াদ আমাদের বাড়ি এসেছিল, তখন সে আরিশাকে দেখতে পায়। এরপর থেকেই দেখি ওর ব্যবহার আগের থেকে পরিবর্তন হতে থাকে। আগে রাতের পর রাত জেগে কথা বলতো, সেখানে সে দিনে একবারও ফোন দিয়ে খবর নেয় না। আমি ফোন দিলেও বিরক্ত হতো, আমাকে এড়িয়ে চলতো। তাই যে আমাকে কতটা যন্ত্রণা দিত তা বলে বুঝাতে পারবো না। ওকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। হঠাৎ আমি জানতে পারি আমি প্রেগন্যান্ট। আমার মাথায় যেন বাজ পড়ে। এখন আমি কি করব? মা বাবাকে কি জবাব দিব আমি? সমাজকে কি করে মুখ দেখাবো আমি? সমাজ আমাকে চিনবে কলঙ্কিত নারী হিসেবে। আমি কান্না করতে থাকি, আর ফোন করি রিয়াদের কাছে। রিয়াদকে বললে সে বলে, এই বাচ্চার বাবাকে কার সাথে কুকীর্তি করে এখন আমার কাছে বলতে এসেছো? আমার কাছে আর কোনোদিন ফোন দিবে না। আমি তখন আর বলার ভাষা খুঁজে পাই না। যাকে আমি এতটা বিশ্বাস করেছিলাম সেই আমাকে এমন নিকৃষ্টভাবে ঠকালো। কি করে পারলো এমন করতে? নিজের বাচ্চাকে অস্বীকার করতে? আমি নিজেকে সামলাতে পারছি না। আমি মনে হয় তোদের সাথে বেশি দিন থাকতে পারবো না অধীর। আমার অনেক স্বপ্ন ছিল তোদেরকে অনেক দিন বেঁচে থাকার, কিন্তু ওই রিয়াদ নামের জানোয়ার আমায় বাঁচতে দিল না। আমি কি করে এই সমাজে বেঁচে থাকবো বল? কি করে এই সমাজে মুখ দেখাবো? সবাই যখন আমাকে কলঙ্কিত নারী হিসেবে জানবে, আর আমার মা, বাবা তোকে অপমান করবে, আমি তোদের এই অপমানিত মুখ কি করে দেখব? আমার কারণে এমন হোক আমি চাই না। আর সেই রিয়াদেই হলো আসিফ। রিয়াদ নামে ওর মা বাবা ডাকে ওকে। তুই ভালো থাকিস, আর মা বাবা বোনকে দেখে রাখিস। আর আমার আরুকে বলিস, তার বনলতা আপু তার আরু পাখিকে খুব ভালোবাসে। ইতি। বনলতা। চিঠিটা পড়ে আরিশা কান্নায় ভেঙে পড়ে। ঘর ভর্তি সবার চোখে অশ্রুফোঁটা জমা হয়েছে। অধীর আসিফের পাঞ্জাবির কলার ধরে ঝাঁকিয়ে বলতে থাকে, কেন এমন করেছিস? কেন আমার বোনকে এইভাবে মারলি? কি দোষ করেছিল ও? তোকে ভালোবাসাটাই কি তার অপরাধ ছিল? তোদের মতো কিছু কাপুরুষের কারণে পুরো পুরুষ সমাজ কলঙ্কিত হতে হয়। তোকে আজ আমি শেষ করে ফেলব। এই বলে আসিফকে অধীর মারতে থাকে। অধীরের বাবা অধীরকে ফিরায়। আসিফের বাবা এসে আসিফের গালে চড় মারে। বলে, তুই কেন এমন করলি? তোকে কি এই শিক্ষা দিয়েছিলাম? একটা তো অধপতনের পথে গিয়েছে, তোকে তো ভালো শিক্ষা দিয়েছিলাম, কখনো ভাবিনি এমন করবি তুই। অতীত। একদিন অধীর, বনলতা এক রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। টেবিলে বসে খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করতে থাকে। তাদের বিপরীত দিকে টেবিলে বসে আড্ডা দিচ্ছিল আকাশ এবং তার বন্ধুরা। আকাশেই হলো আসিফের ভাই। আকাশ বনলতাকে দেখে অনেক বাজে বাজে কথা বলছিল, যা বলার বাহিরে। অধীর ভাই হিসেবে আর চুপ করে থাকতে পারেনি। সে উঠে ঘুষি বসিয়ে দেয় আকাশের নাক বরাবর। কলার ধরে একের পর এক চড় দিতে থাকে। আর বলতে থাকে, তরো এই মুখ দিয়ে আমার বোনকে বাজে কথা বলেছিস, এই মুখ তরো ভেঙে গুড়িয়ে দেব।
এই বলে মারতে থাকে। কিছুতেই থামছে না। অবস্থা বেগতিক দেখে রেস্টুরেন্টের লোকেরা জোর করে ছাড়িয়ে নেয় অধীরকে। আকাশ যাবার সময় শুধু এইটুকু বলে, দেখে নেব তোদের। আকাশ রেগে গাড়ি চালাচ্ছিল, তার কোনো হুঁশ অজ্ঞান নেই। বারবার চোখের সামনে অধীরের মারার দৃশ্যটা ভেসে আসে। সে রাগে আরো জোরে গাড়ি চালাতে থাকে, যার ফলে তার গাড়ি কন্ট্রোল হারিয়ে একটা বড় গাছের সাথে ধাক্কা খায়। আকাশের পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সে আর সুস্থ হয়ে ওঠেনি, কোমায় চলে যায়। আসিফ ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে ছুটে আসে হাসপাতালে। আকাশের বন্ধুরা শুধু অধীরের মারের কথাটাই বলে, আর কিছু বলে না। সেদিন থেকেই সে তার ভাইকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে, তার ভাইয়ের এই অবস্থার জন্য যে দায়ী, তাকে কখনো সে ছাড়বে না। তখন থেকেই এই প্রতিশোধের খেলা শুরু। বর্তমান, আসিফকে পুলিশে ধরে নিয়ে যায় এমন জঘন্য কাজ করার জন্য। অধীর সবার উদ্দেশ্যে বলে, আমি আরিশাকে ভালোবাসি, আরিশাকে বিয়ে করতে চাই। অধীরের কথায় কেউ আর দ্বিমত করে না। সব নিয়ম কানুন মেনে অধীর আর আরিশার বিয়েটা হয়ে যায়। স্বামী স্ত্রী হিসেবে একসাথে চলার অঙ্গীকারে আবদ্ধ হয়। জীবনে ঘাত প্রতিঘাত, সাফল্য ব্যর্থতা থাকবেই। তবুও ভালোবাসার মানুষ যদি পাশে থাকে, তাহলে কোনো কিছুই প্রাচীর হয়ে দাঁড়াবে না। ভালো কাটুক আরিশা এবং অধীরের ভালোবাসাময় জীবন। সমাপ্ত।